হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 যে এক্সামটা তোমাদের কন্ডাক্ট হবে 4th আগস্ট সেই এক্সামের জন্যই আজকে আমরা আরও একটা ফুল মক টেস্ট এখানে ডিসকাস করব। এই ফুল মক টেস্টটাও অবশ্যই তোমাদের এক্সাম প্যাটার্নকে ফলো করে কোয়েশ্চেন প্যাটার্নকে ফলো করেই বানানো হয়েছে। প্রথমেই কোয়েশ্চেনে তোমরা যেমন যেমন পাবে ঠিক একই রকমের কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে। মানে প্রথমেই তোমরা যখন পরীক্ষা দেবে প্রথমে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 পাবে, দেন লাইফ সায়েন্স ক্যাটাগরি 2, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং। এই কটা জিনিস মানে এই কটা টপিক তোমরা এক্সামে পাবে। এই মক টেস্টেও তোমরা এগুলোই পাবে। এখানে যে মক টেস্টটা রয়েছে আশা করি তোমরা যারা যারা মক টেস্টটা এখানে অ্যাটেন্ড করছো 75+ মার্কস তোমরা পেয়ে যাবে। পরীক্ষাতেও তোমাদের কিন্তু এই লেভেলেরই কোয়েশ্চেন হবে। তো চলো আজকের মক টেস্টটা স্টার্ট করা যাক কোনো রকমের টাইম ওয়েস্ট না করে। তোমাদের এক্সামের জন্যও আর খুব একটা বেশি দেরি নেই, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন সময় রয়েছে। এই কটা দিনও তোমরা ভালোভাবে মক টেস্টগুলো অ্যাটেন্ড করো। যে যে জায়গায় তোমাদের মনে হচ্ছে যে টপিকগুলো ইম্পর্টেন্ট অথচ তোমাদের প্রিপেয়ার হয়নি এখনও, সেগুলো ভালো করে প্রিপেয়ার করো। কারণ তোমাদের পরীক্ষার জন্য সবথেকে যে ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে লাইফ সায়েন্স। কারণ লাইফ সায়েন্স 50 মার্কস ক্যারি করে। লাইফ সায়েন্স টোটাল 50 মার্কস ক্যারি করে। অলমোস্ট বলতে গেলে হাফ অফ দ্য মার্কস 115-এর মধ্যে প্রায় অর্ধেক মার্ক ক্যারি করছে কে এই লাইফ সায়েন্স। ঠিক আছে, তো লাইফ সায়েন্সে যে যত বেশি মার্কস গেন করতে পারবে, লাইফ সায়েন্সে যে যত বেশি মার্কস গেন করতে পারবে সে কিন্তু পরীক্ষায় তত বেশি এগিয়ে থাকবে। চলো স্টার্ট করা যাক। দেখো লাইফ সায়েন্সের প্রথম কোশ্চেনে কি রয়েছে। প্রথমেই রয়েছে উদ্ভিদ হরমোন থেকে একটি প্রশ্ন। কি আছে? ক্লোরোফিল সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে। অপশানস আছে অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন আর জিব্রেলিন। তো ক্লোরোফিল সংশ্লেষে এর মধ্যে থেকে কোন হরমোনটা মুখ্য ভূমিকা পালন করে? সেটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন, বা যেটাকে সিম্পলি আমরা কাইনিনও বলে থাকি। এছাড়া আর কি বলা হয়? জিয়াটিন। জিয়াটিন মানেও কিন্তু এই সাইটোকাইনিন হরমোনই। আর সাইটোকাইনিন তাছাড়া আর কোন কোন কাজ রয়েছে সাইটোকাইনিনের? মেন যে ফাংশন, সাইটোকাইনের মেন ফাংশনগুলো তোমরা একটু নোট করে নিতে পারো। প্রথমেই রয়েছে কোষ বিভাজন, প্রোটিন সংশ্লেষ, কোষের আয়তন বৃদ্ধি, তারপর অগ্রস্থ প্রকটতায় বাধা দেওয়া, বার্ধক্যকে বিলম্ব করে সাইটোকাইনিন। তাছাড়া কি করে? বীজের অঙ্কুরোদ্গমেও কিন্তু সাহায্য করে। ক্লোরোফিল উৎপাদনে তো সাহায্য করেই। সাইটোকাইনের প্রভাবে কি হয়? সাইটোকাইনের প্রভাবে বর্ণহীন ইসিওপ্লাস্ট বা বর্ণহীন ইটিওপ্লাস্টও বলতে পারো, বর্ণহীন ইটিওপ্লাস্ট সাইটোকাইনের প্রভাবে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় এবং ওই অঙ্গাণুতে কি হয়? দ্রুত ক্লোরোফিল সংশ্লেষ ঘটে। ঠিক আছে, এবার ক্লোরোফিল সংশ্লেষের ক্ষেত্রে যদি সাইটোকাইনের ভূমিকা বলি তাহলে সাইটোকাইনিন কি করে? পাতায় ক্লোরোফিল সংশ্লেষের হার বাড়ায়। সাইটোকাইনিন পাতায় ক্লোরোফিল সংশ্লেষের হার বাড়ায় এবং ক্লোরোফাইলেজ একটা উৎসেচক রয়েছে যার নাম ক্লোরোফাইলেজ। এই ক্লোরোফাইলেজ উৎসেচকটা কি করে? ক্লোরোফিল বিনষ্ট করে। তো সাইটোকাইনিন এই ক্লোরোফাইলেজ উৎসেচকের ক্রিয়াকে ব্যাহত করে। একদিকে সাইটোকাইনিন ক্লোরোফিল সংশ্লেষ ঘটায়, প্লাস আরেকদিকে কি করে? ক্লোরোফাইলেজ উৎসেচকের ক্রিয়াকে বিনষ্ট করে। তার ফলে কি হয়? গাছকে চিরসবুজ রাখতে সাহায্য করে এই সাইটোকাইনিন। ঠিক আছে, এবং এর ফলে কি হয়? বার্ধক্য বিলম্বিত হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, কোয়েশ্চেন নাম্বার 2। এছাড়াও সাইটোকাইনিন নিয়ে আরও একটা কোয়েশ্চেন খুব বেশি আসে, যেটা হচ্ছে যে পিউরিন জাতীয় হরমোন কোনটি? পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোন। এই কোয়েশ্চেনটা তোমরা প্রায়ই দেখবে, কোনটি পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোন? তো সেটাও কি হবে? সাইটোকাইনিনই হবে। তাছাড়াও যদি বলে ফিনাইল ইউরিয়া ঘটিত হরমোন, কি বললাম? ফিনাইল ইউরিয়া ঘটিত হরমোন, ফিনাইল ইউরিয়া ঘটিত, তাহলে সেটাও কিন্তু সাইটোকাইনিনই হবে। ঠিক আছে, ফিনাইল ইউরিয়া ঘটিত হরমোন হোক বা পিউরিন জাতীয় হরমোন বলুক অথবা কাইনিন বলুক বা জিয়াটিন বলুক, সব হচ্ছে এই সাইটোকাইনিন। পরবর্তী কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে দেখো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যের প্রকৃতি হলো। অপশানস কি আছে? প্রোটিন, ফ্যাট, মনোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার যে সমীকরণ সেটা কি? সেখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু জল ব্যবহৃত হয়। 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু জল সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু জল সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় তৈরি করবে শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্য
অর্থাৎ গ্লুকোজ মেনলি কি তৈরি করে, গ্লুকোজ C6H12O6, আর কি নির্গত হয়, 6 অণু অক্সিজেন নির্গত হয়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপন্ন হলো সেটা কি উৎপন্ন হয়েছে, এখানে গ্লুকোজ উৎপাদিত হয়েছে। আর গ্লুকোজ মানে কি, গ্লুকোজ অবশ্যই একটা মনোস্যাকারাইড। তাহলে এখানে আনসার কি হবে, মনোস্যাকারাইড, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে। তাছাড়া উদ্ভিদ দেহে যে পলিস্যাকারাইড কী কী পাই আমরা, উদ্ভিদ দেহের কোষ প্রাচীরে কোন পলিস্যাকারাইড উপস্থিত থাকে, সেটা হচ্ছে সেলুলোজ। উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। আর উদ্ভিদের দেহকোষে যে সঞ্চিত খাদ্যবস্তু সেটা কি, সেটা হচ্ছে স্টার্চ, সেটাও একটা কি পলিস্যাকারাইড। পরবর্তী কোশ্চেন দেখব, 3 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। পৌষ্টিক নালীর যে অংশে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট 3 প্রকার খাদ্যের পরিপাক ঘটে, অপশানস রয়েছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, মুখবিবর আর বৃহদন্ত্র। তো পৌষ্টিক নালীর কোন অংশে 3 প্রকার খাদ্যেরই পরিপাক ঘটে, পরপর আমরা দেখি কোন পৌষ্টিক নালীর কোন অংশে কী জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। প্রথমে রয়েছে কি, পাকস্থলী। তো পাকস্থলীতে পরিপাক ঘটে প্রোটিনের, যে পরিপাকটা ঘটায় পেপসিন এনজাইম, আর ঘটে ফ্যাটের, যেটা পরিপাক ঘটায় কে, গ্যাস্ট্রিক লাইপেজ। এই 2 প্রকার খাদ্যের পরিপাক কিন্তু পাকস্থলীতে ঘটে। পাকস্থলীতে যে পেপসিন খরিত হয়, পাকস্থলীতে তো অনেকগুলোই উৎসেচক খরিত হয়। পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী যে উৎসেচক সেটা হচ্ছে পেপসিন, যেটা খরিত হয় পাকস্থলীর চিফ কোষ বা পেপটিক কোষ থেকে খরিত হয় কি, পেপসিনোজেন। অ্যাকচুয়ালি প্রথমে এটা থাকে কি, পেপসিনোজেন। এই পেপসিনোজেনটাকে অ্যাক্টিভ করে কে, প্যারাইটাল কোষ থেকে নির্গত যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা এই পেপসিনোজেনকে সক্রিয় করে। আর পেপসিন সবসময় আম্লিক মাধ্যমে কাজ করে, মনে রাখবে। HCl মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে পাকস্থলীর যে মাধ্যম সেটা কি প্রকৃতির হবে, অ্যাসিডিক বা আম্লিক প্রকৃতির। তো এই পেপসিনও কিন্তু আম্লিক মাধ্যমেই কাজ করে। নেক্সট রয়েছে কি, ক্ষুদ্রান্তে কিন্তু সমস্ত প্রকার খাদ্যের পরিপাক হয়। খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয় ক্ষুদ্রান্তে। প্লাস এখানে 3 প্রকার খাদ্যেরই পরিপাক হয়, প্রোটিনেরও পরিপাক হয়, ফ্যাটেরও পরিপাক হয় এবং কার্বোহাইড্রেটেরও পরিপাক হয়। প্রোটিনের পরিপাকের জন্য যে প্রোটিওলাইটিক এনজাইম সেগুলো খরিত হয়, প্লাস ফ্যাটের জন্য পরিপাককারী হচ্ছে লাইপোলাইটিক এনজাইমস, অ্যান্ড কার্বোহাইড্রেটের জন্য যে অ্যামাইলোলাইটিক এনজাইম প্রয়োজন। প্রত্যেক প্রকারেরই কিন্তু এই 3 প্রকারের এনজাইমই কিন্তু ক্ষুদ্রান্তে পাওয়া যায়। ক্ষুদ্রান্তের যে পরিপাককারী উৎসেচক, সেই পরিপাককারী উৎসেচক হিসেবে শুধুমাত্র যে আন্ত্রিক রস থাকে তাই নয়, শুধুমাত্র যে আন্ত্রিক রস পরিপাক করে ক্ষুদ্রান্তে তা নয়, আন্ত্রিক রসের সাথে আর যে অগ্নাশয় রস রয়েছে, সেই অগ্নাশয় রসও কিন্তু এই ডিওডিনামে খরিত হয়। ক্ষুদ্রান্তেরই একটা পার্ট হচ্ছে কি, ডিওডিনাম। সেই ডিওডিনামে অগ্নাশয় রসটা নির্গত হয়। ঠিক আছে, অগ্নাশয় রসটা উৎপন্ন হচ্ছে অগ্নাশয়ে, বাট সেটা এসে উন্মুক্ত হয় অগ্নাশয় নালী যেটা রয়েছে, সেই অগ্নাশয় নালী কোথায় উন্মুক্ত হয়, ডিওডিনামে উন্মুক্ত হয়, ডিওডিনাম। তো অন্ত্রে বা ক্ষুদ্রান্তে অগ্নাশয় রস প্লাস আন্ত্রিক রস দুজনের একটা সম্মিলিত ক্রিয়ায় কিন্তু পরিপাকটা সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট 3 প্রকার খাদ্যেরই পরিপাক ঘটবে কোথায়, ক্ষুদ্রান্তে। নেক্সট রয়েছে কি, দেখো মুখবিবরে কিন্তু শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় বা শ্বেতসার জাতীয় খাদ্যেরই পরিপাক ঘটে। যে পরিপাকটা ঘটায় লালা গ্রন্থি থেকে নিঃসৃত টায়ালিন উৎসেচক। টায়ালিনের কাজ কি, টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। লালা গ্রন্থি থেকে খরিত যে টায়ালিন উৎসেচক, সেই টায়ালিন উৎসেচকের কাজ হলো সেদ্ধ শ্বেতসারকে প্রধানত মল্টোজ, আইসোমল্টোজে পরিণত করা। ঠিক আছে, সেদ্ধ শ্বেতসারে পরিপাক ঘটায় কে, মুখবিবরে টায়ালিন উৎসেচক। পরবর্তী কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 4। নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়, অপশানস কি আছে দেখো, ফল, বীজ, ভ্রূণ আর রয়েছে শস্য। ডিম্বাণু কিসে পরিণত হয়, নিষেকের পর ডিম্বাশয় বা গর্ভাশয় পরিণত হয় ফলে, ডিম্বক পরিণত হয় বীজে, ডিম্বক কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়। তারপর কি হয়েছে, ভ্রূণ, ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়, ডিম্বাণু পরিণত হবে ভ্রূণে। এবং নির্ণীত নিউক্লিয়াস শস্য হলো উদ্ভিদের ক্ষেত্রে নির্ণীত যে নিউক্লিয়াস সেটা পরিণত হয় শস্যে। কিন্তু এখানে চেয়েছে কি, ডিম্বাণু কিসে পরিণত হয়, তাহলে ভ্রূণে পরিণত হয়। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনে কি রয়েছে, কি আছে, পরাশ্রয়ী মূল দেখা যায় যে উদ্ভিদে,
পরাশ্রয়ী মূল। অপশানস কী কী আছে দেখো, অপশান এতে রয়েছে রাসনা, বি আছে গুলঞ্চ, সি আছে স্বর্ণলতা আর ডিতে আছে কেশরদাম। তো পরাশ্রয়ী মূল বা এপিফাইটিক রুট, পরাশ্রয়ী মূল বা এপিফাইটিক রুট, এপিফাইটিক রুটটা কোথায় দেখা যায়? রাসনাতে দেখা যায়। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, রাসনা। ঠিক আছে। আর এই যে পরাশ্রয়ী মূল বা এপিফাইটিক রুট, এই রাসনার যে পরাশ্রয়ী মূল, এই পরাশ্রয়ী মূলের কর্টেক্সের বহির্ভাগে, কর্টেক্সের বহির্ভাগে এক ধরনের স্পঞ্জের মতো গঠন পাওয়া যায়, এক ধরনের স্পঞ্জের মতো গঠন, যেটাকে বলা হয় কি? ভেলামেন। ভেলামেন, এই ভেলামেন স্পঞ্জের মতো হয়। ঠিক আছে। আর ভেলামেন কি করে? ভেলামেন হচ্ছে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণে সাহায্য করে। ভেলামেন বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণে সাহায্য করে। নেক্সট রয়েছে কি দেখো, গুলঞ্চ। গুলঞ্চের আমরা পাই আত্তীকরণ মূল। গুলঞ্চের যে মূল সেটাকে বলা হয় আত্তীকরণ মূল। আত্তীকরণ মূল কেন বলা হয়? কারণ গুলঞ্চের যে এই মূল সেটা কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয়, উৎপন্ন হয় কাণ্ডের পর্ব থেকে। এটা ক্লোরোফিল যুক্ত হয় এবং সালোক সংশ্লেষে সক্ষম, তাই জন্য এটাকে বলে কি? আত্তীকরণ মূল। পাওয়া যায় কোথায়? গুলঞ্চে। নেক্সট কি রয়েছে দেখো, স্বর্ণলতা। স্বর্ণলতার ক্ষেত্রে আমরা কি পাই? হস্টোরিয়া বা চোষক মূল। হস্টোরিয়া বা চোষক মূল পাওয়া যায় স্বর্ণলতার ক্ষেত্রে, যেটা কি করে? উদ্ভিদ দেহ থেকে। স্বর্ণলতা কি? স্বর্ণলতা হচ্ছে একটা পরজীবী উদ্ভিদ। তো এই স্বর্ণলতা কি করে? পরজীবী উদ্ভিদ মানে যার উপরে স্বর্ণলতা বাস করছে তার দেহ থেকে পুষ্টিরস শোষণের জন্য এই হস্টোরিয়া বা চোষক মূলটাকে ব্যবহার করে। হস্টোরিয়া বা চোষক মূলটাকে কি করে? সে যে উদ্ভিদের ওপরে এই স্বর্ণলতা বসবাস করছে সেই উদ্ভিদের দেহ অভ্যন্তরে প্রবেশ করিয়ে দেয় এবং ফ্লোয়েম থেকে খাদ্যরস শোষণ করে। হস্টোরিয়া বা চোষক মূলের সাহায্যে স্বর্ণলতা, হস্টোরিয়া বা চোষক মূলের সাহায্যে এই যে স্বর্ণলতা কি করে? যে আশ্রয়দাতা উদ্ভিদ রয়েছে, স্বর্ণলতা হচ্ছে একটা পরজীবী উদ্ভিদ, তার মানে একটা আশ্রয়দাতা উদ্ভিদের উপরে বসবাস করছে। সেই আশ্রয়দাতা উদ্ভিদের যে নালিকা বান্ডিল, আশ্রয়দাতা উদ্ভিদের দেহ অভ্যন্তরে এই চোষক মূলটাকে প্রবেশ করিয়ে দেয় আর ফ্লোয়েম থেকে খাদ্যরস শোষণ করে। আর কি রয়েছে? কেশরদাম। কেশরদামে কি পাওয়া যায়? কেশরদামে পাওয়া যায় ভাসমান মূল। কেশরদামে পাওয়া যায় ভাসমান মূল। কেশরদাম হচ্ছে একটা জলজ উদ্ভিদ। কেশরদাম হলো একটি জলজ উদ্ভিদ। আর এই কেশরদামের যে এই যে বলছি ভাসমান মূল, সেটা কি? কেশরদাম তো একটা জলজ উদ্ভিদ, সেক্ষেত্রে জলজ উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে, কোথা থেকে? কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন বায়ুপূর্ণ হালকা অস্থানিক যে মূল, যেগুলো জলের ওপর ভেসে থাকে, জলের ওপর ভেসে থাকে, সেগুলোকে বলা হয় কি? এই ভাসমান মূল বা কেশরদামে পাওয়া যায়। ভাসমান মূল কেশরদামকে সাহায্য করে শ্বাসকার্যে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6 কি আছে? কোনটি ড্রুপ জাতীয় ফল? অপশানস কি কি আছে? আম, কমলালেবু, আপেল আর বেরি। তো প্রথমেই আমাদের জানতে হবে ড্রুপ জাতীয় ফল কি। ড্রুপ হচ্ছে এক ধরনের ফল, যে ফলগুলো এক বীজ বিশিষ্ট হয়, এক বীজ বিশিষ্ট হবে। ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা বোঝা যাচ্ছে যে কোনটা হবে ড্রুপ জাতীয় ফল। ড্রুপ জাতীয় ফলের আনসার কী হবে এখানে? আম। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, আম হচ্ছে ড্রুপ জাতীয় ফল। আর কি কি আছে এখানে? অপশানে কমলালেবু। কমলালেবু কী প্রকৃতির ফল? কমলালেবু হচ্ছে হেসপেরিডিয়াম। কমলালেবু হলো হেসপেরিডিয়াম। এই হেসপেরিডিয়ামটা কেমন ফল? হেসপেরিডিয়াম হচ্ছে এই প্রকার যে ফল সেগুলো বহু প্রকোষ্ঠযুক্ত হয়, বহু প্রকোষ্ঠযুক্ত। তো কমলালেবুতে আমরা কমলালেবু, বাতাবি লেবু এই সমস্ত ফলে আমরা কি পাই? অনেকগুলো প্রকোষ্ঠ থাকে, তাই তো। নেক্সট রয়েছে কি? আপেল। আপেল কী জাতীয় ফল? আপেল হচ্ছে পোম জাতীয় ফল। আপেল হলো পোম জাতীয় ফল। আপেল, নাশপাতি এগুলো হচ্ছে পোম জাতীয় ফল। নেক্সট রয়েছে কি দেখো? বেরি। বেরি আবার কেমন ফল? বেরি হচ্ছে রসালো বহু বীজ বিশিষ্ট। বেরি হলো রসালো বহু বীজ বিশিষ্ট ফল। যেমন হচ্ছে বেরির উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো কলা, টমেটো, বেগুন, এগুলো হচ্ছে বেরির মধ্যে পড়ে। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন কি রয়েছে? নিচের কোনটি প্রকৃতপক্ষে পলিমার নয়? অপশানস কি কি আছে? স্টার্চ, কোলাজেন, জল আর রয়েছে ডিএনএ। এর মধ্যে পলিমার নয় কোনটা? স্টার্চও পলিমার, ডিএনএও পলিমার, কোলাজেনও পলিমার, কিন্তু পলিমার নয় কোনটা? সেটা হচ্ছে জল। জল কিন্তু মনোমার হিসেবেই অবস্থান করে, জল পলিমার নয়। এখানে আর কি রয়েছে দেখো? ডিএনএ। ডিএনএকে আমরা কিসের পলিমার হিসেবে বলতে পারি? ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। ডিএনএ হলো নিউক্লিওটাইডের পলিমার। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা কি আছে? 8 নম্বর কোশ্চেন দেখো। কোশ্চেনে বলা আছে নিচের কোন জৈব অণুর নাইট্রোজেন একটি অত্যাবশ্যক উপাদান? কোন জৈব অণুতে নাইট্রোজেন পাওয়া যাবেই অত্যাবশ্যক উপাদান? অপশানস কি কি আছে দেখো। প্রথমে রয়েছে কার্বোহাইড্রেট,
প্রোটিন, ফ্যাট আর রয়েছে ভিটামিন। তো নাইট্রোজেন আমরা পাই কোনটাতে? নাইট্রোজেন পাই প্রোটিনের ক্ষেত্রে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, প্রোটিন। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের গঠনে যে অ্যামাইন গ্রুপ পাওয়া যায়, সেই অ্যামাইন গ্রুপে কিন্তু এই নাইট্রোজেন প্রেজেন্ট থাকবেই। অ্যামাইন গ্রুপ মানে NH2 গ্রুপ, আর সেখানে অবশ্যই তাহলে নাইট্রোজেন প্রেজেন্ট থাকছে। কার্বোহাইড্রেটে কোন কোন মলিকিউল প্রেজেন্ট থাকে? কার্বোহাইড্রেটে আমরা পাই কার্বন, হাইড্রোজেন আর তার সাথে পাই কি? অক্সিজেন। আর প্রোটিনের ক্ষেত্রে অবশ্যই আমরা নাইট্রোজেন কিন্তু পাবোই। আর প্রোটিন মেন হচ্ছে, প্রোটিনের পরিপাকের জন্য কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। প্রোটিনের পরিপাকে কি পাওয়া যায়? ইউরিয়া। যত বেশি প্রোটিন জাতীয় খাদ্য খাওয়া হবে, ইউরিয়াও কিন্তু তত বেশি উৎপন্ন হবে। আর প্রোটিন থেকে যে ইউরিয়া তৈরি হচ্ছে, ইউরিয়া উৎপাদনের যে পদ্ধতি সেটাকে কি বলা হয়? অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্রের মাধ্যমেই কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়। পরবর্তী কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন কি আছে? মাইটোসিসের সময় কোনটির অবলুপ্তি ঘটে? অপশানস আছে প্লাজমা পর্দা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া আর আছে নিউক্লিয় পর্দা। মাইটোসিসের সময় কোনটার অবলুপ্তি ঘটে? মাইটোসিসের সময় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, নিউক্লিয় পর্দা। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, 10 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো। মিওসিস বিভাজনের ক্ষেত্রে G2 দশার ঠিক পরবর্তী দশা হলো। G2 দশা কি? ইন্টারফেজে একটা দশা। ইন্টারফেজে আমরা 3টে দশা পাই, G1, S আর G2। এই 3টে দশা নিয়ে তৈরি হয় কি? ইন্টারফেজ। আর ইন্টারফেজকে বলা হয় কি? প্রিপারেটরি ফেজ। যে ফেজে তোমরা এখন রয়েছো, NMGNM এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, সেই রকমই একটা সেল যখন বিভাজিত হওয়ার জন্য প্রিপারেশন নেয়, তখন সেটাকে বলা হয় কি? প্রিপারেটরি ফেজ, যেটা হলো ইন্টারফেজ। তো এই যে G2 দশার ঠিক পরবর্তী দশা কি হয়ে যাবে? অপশন দেখো, মেটাফেজ 1, জাইগোটিন, লেপটোটিন, ডায়াকাইনেসিস। G2র পরে কি দশা শুরু হয়? G2র পরেই শুরু হয় এম ফেজ। এম ফেজ মানে বিভাজন ফেজ, ঠিক আছে? এম ফেজ হচ্ছে কি? বিভাজন দশা। তো এম ফেজের মধ্যে যে প্রোফেজ ফেজটা থাকে, প্রোফেজ মিওসিসের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই প্রথমে কি থাকবে? প্রোফেজ। মাইটোসিস হোক বা মিওসিস হোক, প্রথমেই আমরা কি পাবো? প্রোফেজ পাবো। আর মিওসিসের ক্ষেত্রে স্পেশালি প্রোফেজের অনেকগুলো কি থাকে? সাবফেজ থাকে। আর প্রথম সাবফেজ কি? লেপটোটিন। তো এখানে আনসারও কি হবে? লেপটোটিন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, লেপটোটিন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, 11 নম্বর কোশ্চেন কি আছে? দেখো কোশ্চেন নম্বর 11 কি রয়েছে? বলা আছে হলো এনজাইম হলো একটি। অপশনস রয়েছে নন প্রোটিন এবং অ্যাপো এনজাইম। অপশন বিতে রয়েছে প্রোটিন এবং অ্যাপো এনজাইম। অপশন সি রয়েছে এনজাইম, নন প্রোটিন ও কোফ্যাক্টর। আর রয়েছে এনজাইম, নন প্রোটিন এবং কো এনজাইম। তো হলো এনজাইম কি? হলো এনজাইম মানে হচ্ছে সংযুক্ত প্রোটিন, ঠিক আছে? সংযুক্ত প্রোটিন বা কনজুগেটেড এনজাইমও বলা হয়। তো এই হলো এনজাইমের দুটো পার্ট থাকে, একটা থাকে প্রোটিন পার্ট আর একটা থাকে নন প্রোটিন পার্ট। দুটো পার্ট কী কী? একটা প্রোটিন পার্ট যেটাকে বলা হয় অ্যাপো এনজাইম, আর একটা থাকে নন প্রোটিন পার্ট যেটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। অর্থাৎ এখানে অপশন কোনটা কারেক্ট হচ্ছে? অপশন এ হচ্ছে কারেক্ট, নন প্রোটিন এবং অ্যাপো এনজাইম, যেখানে অ্যাপো এনজাইম ইজ দ্য প্রোটিন পার্ট অফ হলো এনজাইম। আর প্রস্থেটিক গ্রুপ, নন প্রোটিন পার্টটাকে কী বললাম? প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপটা আবার বিভিন্ন প্রকারের হয়। প্রস্থেটিক গ্রুপটা বিভিন্ন প্রকারে হয়। কী কী প্রকারে হতে পারে? কোফ্যাক্টর হতে পারে। কোফ্যাক্টর বলতে কি? কিছু ধাতব আয়ন যেগুলো প্রোটিনের কাজে সাহায্য করে। যেমন ধরো Mn2+, মানে ম্যাঙ্গানিজ 2+, Fe2+, এগুলো সব কোফ্যাক্টর হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে কোএনজাইমও কী করে? এনজাইমকে তার কাজে অ্যাসিস্ট করে। আর এই কোএনজাইমের উদাহরণ হিসেবে কি হবে? NAD, নিকোটিনামাইড, অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, তাছাড়া ATPও হবে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এগুলো সব কোএনজাইম হিসেবে কাজ করে। পরবর্তী কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন কি রয়েছে কোশ্চেনে? কোন বস্তুর সংশ্লেষের প্রধান স্থান নিউক্লিওলাস? অপশনস কি আছে? mRNA, tRNA, rRNA আর রয়েছে DNA। নিউক্লিওলাসে কি সংশ্লেষিত হয়? নিউক্লিওলাসে সংশ্লেষিত হয় rRNA, অর্থাৎ রাইবোজোমাল RNA। rRNA বলতে কি? রাইবোজোমাল RNA। এই রাইবোজোমাল RNA তা কার কম্পোনেন্ট? এটা হচ্ছে রাইবোজোমের কম্পোনেন্ট। রাইবোজোম দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে rRNA, তার সাথে থাকে কি? প্রোটিন। এই দুটো মিলে রাইবোজোম গঠিত হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেনে কি রয়েছে? কোনটি শ্বেত রক্তকণিকা নয়? অপশনস দেখো কি আছে? লিম্ফোসাইট, থ্রম্বোসাইট, মনোসাইট আর রয়েছে বেসোফিল। এগুলোর মধ্যে শ্বেত রক্তকণিকা নয় কোনটা? সেটা হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট কি? থ্রম্বোসাইট বা প্লেটলেটসও বলতে পারি আমরা, প্লেটলেটস অথবা অনুচক্রিকা। এটা কিন্তু আলাদা এক ধরনের রক্তকণিকা।
রক্তকণিকা মেইনলি আমরা 3 রকমের পাই, একটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা লিউকোসাইট যেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে এই থ্রম্বোসাইট বা প্লেটলেটস যেটা মানে হচ্ছে অনুচক্রিকা। মেন ফাংশন কোনটার কি? আরবিসির মেন ফাংশন কি? এর মেন ফাংশন হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। ডাব্লিউবিসি যেটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের মেন কম্পোনেন্ট। তারপর রয়েছে কি প্লেটলেটস বা অনুচক্রিকা কী করে? রক্ত তঞ্চনে সাহায্য করে। বাকি এখানে যেগুলো রয়েছে লিম্ফোসাইট, মনোসাইট, বেসোফিল, এগুলো সব হচ্ছে কি শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। লিম্ফোসাইট আর মনোসাইট হচ্ছে দানাবিহীন শ্বেত রক্তকণিকা, আর বেসোফিল, নিউট্রোফিল আর ইওসিনোফিল এই তিনটে হচ্ছে দানাযুক্ত শ্বেত রক্তকণিকা বা গ্রানুলোসাইটও বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেন কি আছে? নিচের কোনটি বহুবীজপত্রী? অপশানস রয়েছে ওল, ধান, ছোলা আর রয়েছে পাইন। তো এগুলোর মধ্যে বহুবীজপত্রী কোনটা? বহুবীজপত্রী হচ্ছে পাইন, তারপরে সাইকাস, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে বহুবীজপত্রী। ওল হচ্ছে একবীজপত্রী অশস্যল। ওল কেমন? ওল কিন্তু একবীজপত্রী অশস্যল। ওল হলো একবীজপত্রী অশস্যল। নেক্সট রয়েছে ধান হচ্ছে একবীজপত্রী কিন্তু এটা শস্যল। ধান, গম এগুলো হচ্ছে শস্যল, ঠিক আছে। আর ছোলা কেমন? ছোলা হচ্ছে দ্বিবীজপত্রী। পরবর্তী কোশ্চেন দেখো, নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। কোশ্চেনে বলা আছে দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়? অপশানস কী কী আছে? ক্যারোলাস লিনিয়াস, আইনস্টাইন, থিওফ্রাস্টাস আর রয়েছে জন রে। দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস হলেন আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবর্তক এবং জীবের দ্বিপদ নামকরণের প্রচলন করেন ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসের লেখা বই কি? সিস্টেমা ন্যাচুরি হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের লেখা বই। আর তাছাড়া আরেকটা বই কি? স্পিসিস প্লান্টারাম। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16 কি রয়েছে? জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস করার পদ্ধতি হলো। অপশানস রয়েছে সিস্টেমেটিক্স, শ্রেণীবিন্যাস, ট্যাক্সোনমি আর হেরিডিটি। তো জীবের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাসের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে কী বলা হয়? ট্যাক্সোনমি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়। আর এই ট্যাক্সোনমির ক্ষেত্রে জীবের যে শ্রেণীবিন্যাস করা হয়, ট্যাক্সোনমির আন্ডারে একটা পার্ট কি? শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যে লিনিয়ান হায়ারার্কি, ঠিক আছে, হায়ারার্কি মানে কি? হায়ারার্কি মানে হচ্ছে জীবকে বিভিন্ন স্তরে সাজানো। তো এই লিনিয়াস প্রবর্তিত যে হায়ারার্কি তাকে বলা হয় লিনিয়ান হায়ারার্কি। এই লিনিয়ান হায়ারার্কিতে মোট ছিল 7টা ধাপ। কটা ধাপ ছিল? 7টা ধাপ। এই 7টা ধাপকে কি? প্রথম হচ্ছে রাজ্য হচ্ছে সব থেকে বড়, তারপর হচ্ছে পর্ব, তারপর হচ্ছে শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। এটা হচ্ছে লিনিয়ার যে হায়ারার্কির 7টা ধাপ, সেই 7টা ধাপ, যার মধ্যে প্রজাতি হচ্ছে সব থেকে ছোট আর রাজ্য হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে রাইট আনসার কী হলো? রাইট আনসার হলো ট্যাক্সোনমি, অপশান সি হলো কারেক্ট আনসার। এর আগের যে কোশ্চেনটা ছিল দ্বিপদ নামকরণ, সেই দ্বিপদ নামকরণে কী কী থাকে? একটা থাকে গণ আর একটা থাকে প্রজাতি। প্রথমটাকে বলা হয় গণ, প্রথম যে পদ, দ্বিপদ নামকরণের প্রথম পদটা হচ্ছে গণ আর দ্বিতীয় পদ হচ্ছে প্রজাতি। যে কোনো জীবের ক্ষেত্রে যদি আমি সাইন্টিফিক নেম বলি, যেমন মনে করো সিম্পল ধানের ক্ষেত্রে যদি বিজ্ঞানসম্মত নাম বলা হয়, ধানের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটিভা। তো এই ওরাইজা স্যাটিভার ক্ষেত্রে ওরাইজা হচ্ছে গণ এবং স্যাটিভা হলো প্রজাতি। ওরাইজা হলো গণ এবং স্যাটিভা হলো প্রজাতি। যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এটাই হবে। ভুট্টার ক্ষেত্রে যেমন জিয়া মেজ, তাহলে জিয়াটা হচ্ছে গণ আর মেজ হচ্ছে প্রজাতি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17 কী রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 17 দেখো কী রয়েছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থ হলো। অপশানস কী কী আছে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, গ্লুকোজ আর রয়েছে বি অ্যান্ড সি উভয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 6 অণু কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে গৃহীত হয় এবং 6 অণু জল গৃহীত হয়। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় তৈরি হয় শর্করা জাতীয় খাদ্য C6H12O6 অর্থাৎ গ্লুকোজ, আর 6 অণু অক্সিজেন নির্গত হবে। তার মানে কী হলো? এখানে যে খাদ্য তৈরি হলো সেই খাদ্যটা কি? গ্লুকোজ। আর গ্লুকোজ মানে একটা মনোস্যাকারাইড। চেয়েছে কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থ। তাহলে কী কী উৎপন্ন হয়েছে? গ্লুকোজ উৎপন্ন হয়েছে আর অক্সিজেন, মানে বি আর সি দুটো এখানে ঠিক রয়েছে, অর্থাৎ অপশান ডি হবে এখানে কারেক্ট, বি অ্যান্ড সি বোথ, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেনে কী রয়েছে। কোশ্চেন নম্বর 18তে বলা আছে, কোশ্চেন নম্বর 18 দেখো কী রয়েছে। C4 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো। অপশানস কী আছে, অ্যাসিটিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লাইকোলেট আর আছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো C4 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম উৎপাদিত যে স্থায়ী যৌগ সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন যুক্ত একটা যৌগ। ঠিক আছে, এখানে আর কী আছে দেখো অপশানে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে PGA, যেটা C3 চক্রে উৎপন্ন হয়। C3 চক্রে উৎপাদিত অন্ধকার দশায় এটা তৈরি হয়। C3 চক্রে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগ হচ্ছে এই ফসফোগ্লিসারিক অ্যাসিড। নেক্সট হচ্ছে কি ফসফোগ্লাইকোলেট। ফসফোগ্লাইকোলেট উৎপন্ন হয় C2 চক্রে। C2 চক্রকে আর কি বলা হয়, আলোক শ্বসনও বলা হয়। C2 চক্রকে আর কি বলা হয়, আলোক শ্বসন। আর এই C2 চক্র সম্পন্ন হওয়ার জন্য 3টে কোষাঙ্গাণু লাগে। 3টে কোষাঙ্গাণুতে এই C2 চক্রের বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। কোন কোন কোষাঙ্গাণু? ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম এবং মাইটোকন্ড্রিয়া। এই 3টে কোষাঙ্গাণুতে কিন্তু এই C2 যে চক্রটা সেই সমগ্র চক্র 3টে পৃথক কোষাঙ্গাণুতে সম্পন্ন হয়, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম আর মাইটোকন্ড্রিয়া। আর এখানে কিন্তু ফসফোগ্লাইকোলেট উৎপন্ন হয়। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 19। যে শ্রেণীর প্রাণীর অর্ধবিভক্ত নিলয় দেখা যায়। অপশনস কী আছে, স্তন্যপায়ী, সরীসৃপ, পক্ষী আর মৎস্য। এগুলোর মধ্যে অর্ধবিভক্ত নিলয় কার দেখা যায়? অর্ধবিভক্ত নিলয় পাওয়া যায় সরীসৃপের ক্ষেত্রে। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, সরীসৃপ। বাকি স্তন্যপায়ী আর পক্ষী এই দুটোই হচ্ছে 4 প্রকোষ্ঠযুক্ত, মানে 2টো অলিন্দ প্লাস 2টো নিলয়। আর মৎস্যের ক্ষেত্রে একটা অলিন্দ আর একটা নিলয়, মানে 2 প্রকোষ্ঠযুক্ত হয় মৎস্যের হৃৎপিণ্ড। স্তন্যপায়ী আর পক্ষী এই দুটোর হৃৎপিণ্ডেই কিন্তু 4টে প্রকোষ্ঠ রয়েছে, যেহেতু 2টো অলিন্দ আর 2টো নিলয় পরস্পর পৃথক রয়েছে, তাই জন্য এখানে বিশুদ্ধ রক্ত আর দূষিত রক্তে কোনো প্রকার সংমিশ্রণ ঘটে না। সরীসৃপের রক্তে সংমিশ্রণ ঘটবে, কারণ যেহেতু এখানে অর্ধবিভক্ত নিলয়। আর রয়েছে মৎস্যের ক্ষেত্রে তো একটা অলিন্দ একটা নিলয়। মৎস্যের ক্ষেত্রে কি আছে, একটা অলিন্দ আর তার সাথে একটা নিলয়। তার জন্য কি হয়, এখানে কিন্তু সবসময় দূষিত রক্ত বা শিরা রক্ত প্রবাহিত হয়। মৎস্যের ক্ষেত্রে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেমন রক্ত প্রবাহিত হয়, শিরা রক্ত। যার জন্য এরা কি বলা হয়, মৎস্যের হৃৎপিণ্ড একটা নাম কি, ভেনাস হৃৎপিণ্ড। তাহলে মৎস্যের হৃৎপিণ্ডকে কি বলা হচ্ছে, ভেনাস হৃৎপিণ্ড। তাছাড়া মাছের হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ড বলা হয়, একচক্রী হৃৎপিণ্ড। যেহেতু এখানে রক্তের যে অক্সিজেনেশন সেটা কোথায় সম্পন্ন হয়, ফুলকাতে সম্পন্ন হয়। ঠিক আছে, মৎস্যের ক্ষেত্রে রক্তের অক্সিজেনেশন কোথায় সম্পন্ন হবে, ফুলকাতে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 20 নম্বর কোশ্চেন। কি বলা আছে, কয়েকটি স্নায়ুকোষের কোষদেহ মিলিত হয়ে গঠিত হয়। অপশনস রয়েছে কি দেখো, সাইন্যাপস, নিউরোগ্লিয়া, গ্যাংলিয়া আর কোনটি নয়। স্নায়ুকোষের কোষদেহ মিলিত হয়ে কি তৈরি হয়, স্নায়ুকোষের কোষদেহ মিলিত হয়ে তৈরি হয় গ্যাংলিয়া। অপশন সি হবে কারেক্ট আনসার, গ্যাংলিয়া। সাইন্যাপস কি, সাইন্যাপস হচ্ছে 2টো স্নায়ুকোষ বা নিউরনের মিলনস্থল, যেখানে একটা নিউরনের শুরু আর একটা নিউরনে হচ্ছে শেষ। আর নিউরোগ্লিয়াকে আমরা কি বলি, ধারক কোষ। নিউরোগ্লিয়াকে বলি ধারক কোষ। নিউরোগ্লিয়া হচ্ছে স্নায়ুতন্ত্রের একটা উপাদান। স্নায়ুতন্ত্রে মেনলি আমরা 2টো উপাদান দেখি, একটা হচ্ছে কি নিউরন বা স্নায়ুকোষ। স্নায়ুতন্ত্রের 2টো উপাদান, নিউরন বা স্নায়ুকোষ। আরেকটা হচ্ছে কি নিউরোগ্লিয়া বা ধারক কোষ, নিউরোগ্লিয়া বা ধারক কোষ। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 21। কি বলা আছে, পাইরুভিক অ্যাসিডে কার্বন পরমাণুর সংখ্যা হলো। অপশনস রয়েছে 3, 4, 2 আর 5। পাইরুভিক অ্যাসিডে কটা কার্বন পরমাণু থাকে, 3টে কার্বন পরমাণু থাকে। পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3, C ডবল বন্ড ও বন্ড COOH। এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। তা দেখতেই পাচ্ছ এখানে 3টে কার্বন পরমাণু রয়েছে। পাইরুভিক অ্যাসিড কখন উৎপন্ন হয়, গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কিন্তু এই পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। গ্লুকোজ হচ্ছে 6 কার্বনযুক্ত এবং এই পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনযুক্ত। 3 কার্বনযুক্ত, এটা 6 কার্বনযুক্ত। অর্থাৎ পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, কত অণু, সেটা হচ্ছে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাই। নেক্সট কোশ্চেন দেখো, 22 নম্বর কোয়েশ্চেন। কি আছে, গ্যামেটে সেক্স ক্রোমোজোমের সংখ্যা হলো। অপশনস রয়েছে 2, 1, 2 জোড়া আর 22টি। গ্যামেটে সেক্স ক্রোমোজোম কটা থাকে, মাত্র একটা থাকে। গ্যামেটে অলওয়েজ কটা সেক্স ক্রোমোজোম থাকবে, একটা। গ্যামেট মাত্রই কি হয়, হ্যাপ্লয়েড হয়। গ্যামেট মানে কি হয়, হ্যাপ্লয়েড। গ্যামেটের যে টোটাল ক্রোমোজোম সেটা হচ্ছে 23টা, যার মধ্যে 22টা থাকে অটোজোম এবং একটা থাকে সেক্স ক্রোমোজোম। এটা হচ্ছে গ্যামেটের ক্রোমোজোম বিন্যাস। ঠিক আছে, আর দেহকোষ কেমন হয়, দেহকোষ অলওয়েজ কী হবে, ডিপ্লয়েড। দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড হয়।
ডিপ্লয়েড মানে এখানে দুটো সেটে ক্রোমোজোম থাকে, অর্থাৎ দেহকোষ বা দেহকোষ যেহেতু ডিপ্লয়েড হয়, দেহকোষের টোটাল যে ক্রোমোজোম নাম্বার সেটা হচ্ছে 46টা বা 23 জোড়া। 46টা বা 23 জোড়া, যার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, 22 জোড়া বা 44টা হচ্ছে অটোজোম, আর 1 জোড়া বা দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, দুটো থাকে সেক্স ক্রোমোজোম। মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে, দেহকোষের ক্ষেত্রে কি থাকবে XX, আর পুরুষদের ক্ষেত্রে XY। গ্যামেটের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র একটা প্রকারেরই গ্যামেট তৈরি হয়, যেহেতু এখানে কি রয়েছে দুটোই এক্স, তাহলে গ্যামেট সবসময় মহিলাদের ক্ষেত্রে হবে 22A + X। আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু দু রকমের গ্যামেট তৈরি হয়, একটা হয় 22A + X, আরেকটা হয় কি 22A + Y। যদি আরেকটা হয় 22A + Y। যদি 22A + X এর সাথে ডিম্বাণু বা ফিমেল গ্যামেটের মিলন ঘটে, তাহলে কি উৎপন্ন হয়? তাহলে উৎপন্ন হয় কন্যা সন্তান। এবং যদি এই পুং গ্যামেট বা 22A + Y এর সাথে এই ডিম্বাণুর মিলন ঘটে, তাহলে কি উৎপন্ন হবে? পুত্র সন্তান। অর্থাৎ Y ক্রোমোজোমটা মেনলি দায়ী কিসের জন্য? জাইগোট থেকে যে ভ্রূণ বা বেবি তৈরি হচ্ছে, জাইগোট, তারপর সেখান থেকে যে ফিটাস তৈরি হচ্ছে, সেই ফিটাসের যে লিঙ্গ নির্ধারণ, সেই লিঙ্গ নির্ধারণ করছে কে? Y ক্রোমোজোম। আর এই Y ক্রোমোজোমটা প্রোভাইড করছে কে? পুং গ্যামেট। অর্থাৎ এই জন্যই কি বলা হয় যে পুত্র বা কন্যা সন্তানের জন্য দায়ী হচ্ছে কে? পুরুষ। ঠিক আছে, মহিলারা কিন্তু পুত্র বা কন্যা সন্তানের জন্য দায়ী নয়, যেহেতু মহিলাদের ক্ষেত্রে একটাই ক্রোমোজোম রয়েছে, সেটা হচ্ছে X ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন কি রয়েছে? কোনটি সালোক সংশ্লেষের ক্ষেত্রে সঠিক? অপশন কি আছে দেখো, কার্বন ডাইঅক্সাইড ও জল উভয় জারিত হয়। নেক্সট রয়েছে কার্বন ডাইঅক্সাইড ও জল উভয় বিজারিত হয়। তারপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড জারিত ও জল বিজারিত হয়। আর রয়েছে কি কার্বন ডাইঅক্সাইড বিজারিত ও জল জারিত হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড আর জলের বিক্রিয়া ঘটে, যেখান থেকে তৈরি হয় গ্লুকোজ এবং অক্সিজেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে, তার উৎস কি? জল। অর্থাৎ জল H2O, সেখান থেকে উৎপন্ন হচ্ছে কি? O2। অর্থাৎ এখানে কি হচ্ছে দেখো, H2 মানে হাইড্রোজেনের অপসারণ ঘটেছে, আর হাইড্রোজেনের অপসারণ মানে কি? জারণ। তার মানে জল এখানে জারিত হয়েছে। আর কার্বন ডাইঅক্সাইডের সাথে দেখো কি হয়েছে, এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে। হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি ঘটা? বিজারণ ঘটা। মানে কার্বন ডাইঅক্সাইড এখানে বিজারিত হয়েছে, আর জল জারিত হয়েছে। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাহলে সিম্পলি আমরা বলতে পারি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে, এবং জল জারিত হয়ে কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। পরবর্তী কোশ্চেন দেখো, 24 নম্বর কোশ্চেন কি রয়েছে? করডাটা ও অকর্ডাটা এর মধ্যে সেতুবন্ধক প্রাণী কোনটি? অপশনস কি আছে দেখো, স্ফেনোডন, ব্যাঙাচি, কুমির আর ব্যালানোগ্লসাস। করডাটা আর অকর্ডা এই দুটোর মধ্যে সেতুবন্ধক বা লিঙ্ক হিসেবে কাজ করবে কোন প্রাণী? সেটা হচ্ছে ব্যালানোগ্লসাস। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ব্যালানোগ্লসাস কার আন্ডারে পড়ে? হেমিকর্ডাটা। ব্যালানোগ্লসাস হলো হেমিকর্ডাটা, না এটা টোটালি কর্ডাটার আন্ডারে, না টোটালি অকর্ডাটার আন্ডারে, এটা হচ্ছে হেমিকর্ডাটার আন্ডারে পড়ে। ব্যালানোগ্লসাস ছাড়া আরও যদি কোনো প্রাণী হয় যেটা হচ্ছে হেমিকর্ডাটার আন্ডারে পড়ে, সেটা হচ্ছে স্যাক্রোগ্লসাস। ব্যালানোগ্লসাস ছাড়া কী হবে? স্যাক্রোগ্লসাসও কিন্তু হেমিকর্ডাটার আন্ডারেই পড়ে। আর কি রয়েছে দেখো, কোনো স্ফেনোডনকে সাধারণত কি বলা হয়? তুয়াতারা। স্ফেনোডনের সাধারণ নাম হচ্ছে তুয়াতারা। এটা হচ্ছে সরীসৃপের আন্ডারে পড়ে। স্ফেনোডন কার আন্ডারে পড়বে? সরীসৃপের আন্ডারে। কি বলা হয় সাধারণ নাম? তুয়াতারা। স্ফেনোডনে কিছু স্পেশাল ফিচার রয়েছে। স্ফেনোডনের যে স্ফেনোডনের পৃষ্ঠভাগে এরকম কিছু কাঁটার মতো অংশ থাকে। ঠিক আছে, এদের কপালের মাঝে একটা থার্ড আই বলা হয়, থার্ড আই বা তৃতীয় নেত্র বর্তমান। কপালের মাঝে থার্ড আই বা তৃতীয় নেত্র বর্তমান। আর এই স্ফেনোডন বা তুয়াতারাকে জীবন্ত জীবাশ্ম হিসেবে কনসিডার করা হয়। কিন্তু কনসিডার করা হয়। আর ব্যাঙাচি তো অ্যামফিবিয়ার আন্ডারে পড়বে। আর রয়েছে কুমিরও সরীসৃপের আন্ডারে পড়বে। পরবর্তী কোশ্চেন দেখো, 25 নম্বর কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 25-এ আছে, মানুষের রিবসগুলি সামনের দিকে পরস্পরের যুক্ত থাকে যার সাহায্যে? রিবস মানে কি? আমাদের পঞ্জরাস্থি, আমাদের যে পাঁজরগুলো রয়েছে সেটা হচ্ছে কি? রিবস। তো এই রিবসগুলো কিসের সাহায্যে যুক্ত থাকে? অপশানস রয়েছে কশেরুকা, মধ্যচ্ছদা, স্টার্নাম আর ট্রাকিয়া। রিবসগুলো সামনের দিকে সামনের দিকে কিসের সাহায্যে যুক্ত থাকে? সামনের দিকে যুক্ত থাকে স্টার্নামের সাহায্যে। এই যে রিবস,
এই রিপসগুলো সামনের দিকে যুক্ত থাকবে কিসের সাহায্যে? স্টারনামের সাহায্যে। এই বোনটা হচ্ছে স্টারনাম। ঠিক আমাদের দুদিকের যে রিপস রয়েছে তার ঠিক মিডিল পোর্শনে এই স্টারনামটা সিচুয়েটেড। আর এই স্টারনামে কত আমাদের যে রিপস রয়েছে, আমাদের টোটাল রিপস রয়েছে 12 জোড়া, মানে 24টা, 12 জোড়া। এই সাইডে 12টা, এই সাইডে 12টা, তাহলে হয়ে গেল 12 জোড়া। এই 12 জোড়া যে রিপস, তার মধ্যে ছিল কত জোড়া? 12 জোড়া রিপস আমাদের প্রেজেন্ট রয়েছে। তার মধ্যে 7 জোড়া হচ্ছে ট্রু রিপস, 7 জোড়া হচ্ছে ট্রু রিপস, যেগুলো কিন্তু ডাইরেক্টলি স্টার নামের সাথে যুক্ত থাকবে। 3, 4, 5, 6, 7, এই 7 জোড়াটা ডাইরেক্টলি স্টার নামের সাথে যুক্ত রয়েছে। তারপরের যে 3 জোড়া সেটা ডাইরেক্টলি স্টার নামের সাথে যুক্ত থাকে না, এটা এই রিপসটার সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, এইভাবে যুক্ত থাকে, এটা হচ্ছে ফলস রিপস। নেক্সট 2 জোড়া হচ্ছে ফ্লোটিং রিপস। নেক্সট 2 জোড়াকে বলা হয় ফ্লোটিং রিপস, যেগুলো কিন্তু একদমই স্টার নামের সাথে যুক্ত থাকবে না। তাহলে এই 7 জোড়া, 3 জোড়া, 2 জোড়া, মোট হলো কত জোড়া? 12 জোড়া রিপস কিন্তু প্রেজেন্ট রয়েছে। আর এই রিপসগুলো সামনের দিকে বললাম যুক্ত রয়েছে স্টার নামের সাথে, তাহলে পেছনের দিকে কার সাথে যুক্ত রয়েছে? কশেরুকার সাথে। পেছনের দিকে রিপসগুলো যুক্ত থাকবে কশেরুকার সাথে, ওকে, আর সামনের দিকে স্টার নামের সাথে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 26 নম্বর কোশ্চেনে কি বলা আছে? অ্যাড্রেনাল গ্রন্থিটি কোন অঙ্গের সাথে যুক্ত থাকে? অপশানস রয়েছে পাকস্থলী, বৃক্ক, প্লীহা আর অগ্নাশয়। অ্যাড্রেনাল গ্রন্থি যুক্ত থাকে বৃক্কের সাথে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আমাদের বৃক্ক রয়েছে কটা? বৃক্ক শিমবীজের মতো 2টো বৃক্ক আমাদের রয়েছে। এই বৃক্কের ঠিক ওপরে টুপির মতো একটা গ্রন্থি থাকে, যেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এটা হলো অ্যাড্রেনাল গ্রন্থি। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি কোন অঙ্গের সাথে যুক্ত? বৃক্কের সাথে যুক্ত। পরবর্তী কোশ্চেন দেখো, 27 নম্বর কোশ্চেন কি বলা আছে? ADH অ্যান্টি ডাইউরেটিক হরমোন অংশগ্রহণ করে সোডিয়াম আয়ন পুনঃশোষণের জন্য, মূত্রে জল ধারণ করে রাখার জন্য, ইউরিয়া উৎপাদন হ্রাসের জন্য, আর রয়েছে মূত্র থেকে জলের শোষণ ঘটানোর জন্য। তো ADH এর কাজ কি? ADH এর কাজ হলো মূত্র থেকে জলের শোষণ ঘটানো। যে মূত্রটা আমাদের তৈরি হচ্ছে বৃক্কীয় নালিকার মাধ্যমে, তাই তো? বৃক্ক বা কিডনিতে যে বৃক্কীয় নালিকা রয়েছে, সেই বৃক্কীয় নালিকায় বিভিন্ন প্রকারের প্রক্রিয়া চলে, যার মাধ্যমে কী হয়? মূত্র উৎপন্ন হয়। তো এই বৃক্কীয় নালিকায় কি করে? যে দূরসংবর্ত নালিকা, বৃক্কীয় নালিকার একটা পার্ট রয়েছে দূরসংবর্ত নালিকা বা DCT, ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এখানে ADH কি করে? জলের পুনঃশোষণ ঘটায়, যার ফলে কি হয়? মূত্র ঘন হয় এবং আমাদের শরীর থেকে এক্সেস যে জল সেটা বেরিয়ে যায় না। পরবর্তী কোশ্চেন দেখো, 28 নম্বর কোশ্চেন কি বলা আছে? পেশির মায়োফিলামেন্ট, অপশান এতে রয়েছে সার্কোমিয়ার নামক প্রকোষ্ঠে সুসজ্জিত থাকে। অপশান বি রয়েছে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত। অপশান সি রয়েছে পেশিতন্তু সংকোচনের মূল উপাদান। আর অপশান ডি রয়েছে উপরিক্ত সবগুলিই ঠিক। তো পেশির মায়োফিলামেন্ট সম্পর্কে এখানে কোন কোন বক্তব্যগুলো ঠিক? যতগুলো বক্তব্য দেওয়া রয়েছে সবগুলোই ঠিক, মানে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, উপরিক্ত সবগুলি সঠিক। পেশির যে মায়োফিলামেন্ট, পেশির মায়োফিলামেন্টে 2 রকমের প্রোটিন পাওয়া যায়। পেশির মায়োফিলামেন্টে 2 রকমের প্রোটিন ফিলামেন্ট পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন। এই মায়োসিনকে বলা হয় থিক ফিলামেন্ট, এবং অ্যাক্টিনকে বলা হয় থিন ফিলামেন্ট। ঠিক আছে, থিন মানে পাতলা আর থিক মানে হচ্ছে মোটা। থিক হচ্ছে মায়োসিন আর থিন হচ্ছে অ্যাক্টিন। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা আরেকটা জিনিস, যেটা হচ্ছে সার্কোমিয়ার। পেশি সংকোচনের মূল একক হচ্ছে সার্কোমিয়ার। পেশির সংকোচনের যে একক সেটাকে আমরা কি বলি? সার্কোমিয়ার। এই সার্কোমিয়ারই অ্যাকচুয়ালি কী নিয়ে গঠিত? মায়োফিলামেন্ট নিয়ে গঠিত। আর ওই অ্যাক্টিন আর মায়োসিনের জন্যই কিন্তু পেশি সংকুচিত হতে পারে। পরবর্তী কোশ্চেন দেখো, 29 নম্বর কোশ্চেন কি রয়েছে? কোনগুলি রক্ততঞ্চক রোধক পদার্থ? অপশানস কি আছে? EDTA ও ডিকোমারল। অপশান বি আছে সোডিয়াম ও পটাশিয়াম সাইট্রেট। অপশান সি রয়েছে সোডিয়াম ফ্লুরাইড, আর ডিতে রয়েছে উল্লিখিত সবকটি। তো এখানে রক্ততঞ্চক রোধক পদার্থ কোনটা? প্রত্যেকটাই এখানে রক্ততঞ্চক রোধক পদার্থ। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। যে মক টেস্টগুলো আমি তোমাদের প্রোভাইড করছি, সেই মক টেস্টগুলো প্রোভাইড করার উদ্দেশ্য শুধু এইটা নয় যে তোমাদের প্রিপারেশান চেক করা, তার সাথে তোমাদের কিছু এক্সট্রা ইনফরমেশনও প্রোভাইড করা। যেমন এখানে রক্ততঞ্চক রোধক পদার্থগুলো এতগুলো নাম এই জন্যই দেওয়া রয়েছে, জেনারেলি তোমরা রক্ততঞ্চক রোধক যদি পড়ো, তাহলে সেখানে তোমরা পড়ো সোডিয়াম সাইট্রেট। তাছাড়াও তো অনেক রক্ততঞ্চক রোধক পদার্থ রয়েছে, সেগুলো জানতে হবে। তো এখানে কী হচ্ছে? EDTA মানে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট,
ঠিক আছে, এটা হচ্ছে একটা রক্ততঞ্চক রোধক পদার্থ। ডিকোমারল, এটাও রক্ততঞ্চক রোধক, যেটা হচ্ছে ভিটামিন কে এর বিপরীতধর্মী কাজ করে। ডিকোমারল কি করে? ভিটামিন কে, যেটা ভিটামিন কে এর কাজ কি? ভিটামিন কে এর কাজ হচ্ছে যকৃতের প্রথম বিন সংশ্লেষে সাহায্য করা। ভিটামিন কে যকৃতে প্রথম বিন সংশ্লেষে সহায়তা করে, কিন্তু ডিকোমারল এই কাজে বাধা দেয়, ফলে কি হয়? রক্ততঞ্চন প্রতিরোধ হয়। তারপর হচ্ছে কি সোডিয়াম পটাশিয়াম সাইট্রেট, এটাও রক্ততঞ্চক রোধক পদার্থ। সোডিয়াম আর পটাশিয়াম যে সাইট্রেট রয়েছে, এই সাইট্রেট লবণ কি করে? রক্তের যে ক্যালসিয়াম রয়েছে, রক্তের ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে অধক্ষেপ সৃষ্টি করে। সোডিয়াম আর পটাশিয়াম যে সাইট্রেট লবণ, সেটা রক্তের ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ সৃষ্টি করে। তার ফলে কী হচ্ছে? ক্যালসিয়াম থাকছে না, আর ক্যালসিয়াম যদি না থাকে তাহলে রক্ততঞ্চনও হবে না। আর সোডিয়াম ফ্লুরাইড, এই সোডিয়াম ফ্লুরাইডও কিন্তু এই সোডিয়াম সাইট্রেটের মতোই কাজ করে। তাহলে এখানে বুঝতে পারলে প্রত্যেকটাই কিন্তু রক্ততঞ্চক রোধক পদার্থ। যদিও এখানে যেগুলো রয়েছে সবই কিন্তু কৃত্রিম, এগুলো কিন্তু দেহের বাইরে উৎপন্ন করা হয়, তাই তো এগুলো হচ্ছে কৃত্রিম। আর যদি বলা হয় প্রাকৃতিক রক্ততঞ্চক রোধক পদার্থ, যেটা আমাদের বডিতে বর্তমান, সেটা কি হচ্ছে? হেপারিন। হেপারিনকে ক্ষরণ করে বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে, যেটা রক্তবাহী রক্তকে তঞ্চিত হতে দেয় না। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 30, ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন কি রয়েছে? কোন হরমোনটি কোষ বিভাজনে, প্রোটিন সংশ্লেষে ও অস্থির বৃদ্ধিতে অংশগ্রহণ নেয়? অপশনস রয়েছে এসিটিএইচ, এডিএইচ, জিটিএইচ আর রয়েছে জিএইচ। কোষ বিভাজনে, প্রোটিন সংশ্লেষে, অস্থির বৃদ্ধিতে অংশ নেবে কোন হরমোন? সেটা হচ্ছে গ্রোথ হরমোন জিএইচ বা এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। খরিত হবে কোথা থেকে? অগ্র পিটুইটারি থেকে। আর কি রয়েছে? এসিটিএইচ, যেটা খরিত হয় অগ্র পিটুইটারি থেকে। টিএইচ মানে কি? অগ্র পিটুইটারি থেকে। ট্রফিক হরমোন কাজ করবে কোথায়? অ্যাড্রিনাল কর্টেক্সের ওপর। ট্রফিক হরমোন মানে কি? খরিত হবে অগ্র পিটুইটারি থেকে। আর এসিটিএইচ কাজ করে কোথায়? অ্যাড্রিনাল কর্টেক্সের ওপর। নেক্সট রয়েছে এডিএইচ, এটা খরিত হবে পশ্চাৎ পিটুইটারি থেকে, এবং বৃক্কীয় নালিকার যে ডিসিটি বা দূরসংবর্ত নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবুল, সেখানে জলের পুনঃশোষণ ঘটাবে। আর রয়েছে জিটিএইচ মানে গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোনও খরিত হবে কোথা থেকে? অগ্র পিটুইটারি থেকে, এবং জননগ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে, আর তাছাড়া জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণেও সহায়তা করে। নেক্সট আর হচ্ছে সায়েন্স ক্যাটাগরি 2 এর কোশ্চেন। লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 তোমরা 10টা পাবে, মোট 20 নম্বর থাকবে লাইফ সায়েন্স ক্যাটাগরি 2। তো ক্যাটাগরি 2 এর জন্য প্রথম দেখো কী কোশ্চেন রয়েছে? কোন বিক্রিয়াগুলি সালোক সংশ্লেষের অন্ধকার দশায় সংঘটিত হয়? অপশনস কী আছে? কার্বন স্থিতিকরণ, ফসফোগ্লিসারিক অ্যাসিড গঠন, গ্লুকোজ উৎপাদন আর এটিপি গঠন। অন্ধকার দশায় কোনগুলো সংঘটিত হয়? কার্বন স্থিতিকরণ ঘটে, ফসফোগ্লিসারিক অ্যাসিড গঠিত হয়, এবং কি হয়? এখানে গ্লুকোজ উৎপাদিত হয়। অপশন এ, অপশন বি আর অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটিপি তৈরি হয় সালোক সংশ্লেষের আলোক দশায়, যেটাকে আমরা কি বলি? ফটো ফসফোরাইলেশন বলে থাকি। আমরা অন্ধকার দশা নিয়ে আমরা একটু ডিসকাশন করি। সালোক সংশ্লেষের দুটো দশা, একটা হচ্ছে আলোক আর একটা হচ্ছে অন্ধকার। অন্ধকার বিক্রিয়াটা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলেই অন্ধকার বিক্রিয়াটা সম্পন্ন হয়। টোটাল যে অন্ধকার বিক্রিয়া, সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগকে বলা হয় কার্বন স্থিতিকরণ দশা। নেক্সটটাকে বলা হয় বিজারণ দশা, আর তারপরেরটাকে বলা হয় কি? পুনরুৎপাদন দশা। প্রথমেই বলি কার্বন স্থিতিকরণ দশায় কি হয়। প্রথম বলছি কার্বন স্থিতিকরণ দশা। এখানে কি হয়? যে কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করে পরিবেশ থেকে, সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে আরইউবিপি বা রাইবিউলোজ বিসফসফেটের বিক্রিয়া ঘটে। কোন উৎসেচকের সহায়তায়? রুবিস্কো উৎসেচকের সহায়তায়। তৈরি হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে সেকেন্ড ধাপটা হচ্ছে কি? বিজারণ দশা বা রিডাকশন ফেজ। এই বিজারণ দশায় প্রথম দশায় যে পিজিএ উৎপন্ন হলো, সেই পিজিএ এর বিজারণ ঘটবে, তৈরি হবে পিজিএএলডি বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। প্রথমে ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে তৈরি হলো ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। আর পিজিএ এর সঙ্গে এখানে কি কি বিক্রিয়া করে? পিজিএ এর সাথে বিক্রিয়া করে এটিপি, এবং তার সাথে থাকে কি? এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস। পিজিএ, এটিপি, এনএডিপিএইচ, এইচ প্লাস, এই কটার বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কি? ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। আর কি তৈরি হয়? আরও কিছু তৈরি হয়, সেটা কি? এনএডিপি এবং ফসফেট পিআই।
ঠিক আছে, এইটা হচ্ছে বিজারণ দশা। আর থার্ড যে দশা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পুনরুৎপাদন দশা। কিসের পুনরুৎপাদন ঘটে? এখানে পুনরুৎপাদন ঘটবে রাইবোলোজ বিসফসফেটের। যে ফসফোগ্লিসারল্ডিহাইড তৈরি হয়েছিল বিজারণ দশায়, সেখান থেকে দুটো জিনিস তৈরি হবে এখানে। একটা তৈরি হবে আরইউবিপি মানে রাইবোলোজ বিসফসফেট, আর কি তৈরি হবে, আর তৈরি হবে গ্লুকোজ। ঠিক আছে, আর কি তৈরি হবে, গ্লুকোজ। পুনরুৎপাদন দশায় পিজিএলডি বা ফসফোগ্লিসারল্ডিহাইড থেকে তৈরি হবে পুনরায় আরইউবিপি রাইবোলোজ বিসফসফেট। পিজিএলডি থেকে আরও একটা জিনিস তৈরি হয়, ফসফোগ্লিসারল্ডিহাইড থেকে আর একটা জিনিস কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, C6H12O6। অর্থাৎ গ্লুকোজের যে উৎপাদন সেটাও কিন্তু সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াতেই সম্পন্ন হয়। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, 31 নম্বর কোশ্চেন দেখলাম, নেক্সট রয়েছে 32 নম্বর কোশ্চেন। কি রয়েছে দেখো, কোনগুলি সিস্টেমিক সংবহনের অংশ? অপশনস কি আছে, সারা দেহে দূষিত রক্ত ডান অলিন্দে প্রবেশ, নেক্সট রয়েছে বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত কলাকোষে পরিবহন, রয়েছে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ, আর রয়েছে ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসে প্রবেশ। সিস্টেমিক সংবহন কি? সিস্টেমিক সংবহন হচ্ছে, সিস্টেমিক সংবহন বলতে বোঝায় হৃৎপিণ্ড এবং দেহকোষের মধ্যে যে সংবহন প্রক্রিয়া সংবহন হয়। হৃৎপিণ্ড এবং দেহ কোষের মধ্যে যে সংবহন প্রক্রিয়া সাধিত হয় সেটাকে বলা হয় সিস্টেমিক সংবহন। এই সংবহনে কি কি ঘটনা ঘটে? সিস্টেমিক সংবহনে সারা দেহের যে দূষিত রক্ত সেটা ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দিয়ে কোথায় চলে আসে, ডান অলিন্দে। ডান অলিন্দে সারা দেহের দূষিত রক্ত চলে এলো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে, এবং তাছাড়া আসে কিসের সাহায্যে, করোনারি সাইনাসের সাহায্যে। তারপরে কি হয়, যে বিশুদ্ধ রক্ত বাম নিলয় থেকে সারা দেহে পরিবাহিত হয়। বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহের যে পরিবহন সেটা হচ্ছে সিস্টেমিক সংবহনের অংশ। তাহলে সিস্টেমিক সংবহন কোনটা হবে? একটা হচ্ছে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এবং করোনারি সাইনাস এর মাধ্যমে কোথায় আসছে, ডান অলিন্দে। আর অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয় থেকে সারা দেহে ছড়িয়ে পড়ছে। এই যে সংবহন সেটা হচ্ছে সিস্টেমিক সংবহন। অর্থাৎ এখানে কোথায় কোথায় রয়েছে দেখো, সারা দেহে দূষিত রক্ত ডান অলিন্দে প্রবেশ, এটা হবে সিস্টেমিক সংবহনের অংশ। নেক্সট রয়েছে বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত কলাকোষে পরিবহন, এটাও হবে। আর কোনোটা কিন্তু হবে না। বাকি যে দুটো এখানে রয়েছে, ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ আর ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসে প্রবেশ, যেহেতু এখানে পার্টিসিপেট করছে ফুসফুস, তাই জন্য এই দুটো হচ্ছে পালমোনারি সংবহনের অংশ। কিসের অংশ? পালমোনারি সংবহনের অংশ। আর প্রথম যে দুটো ছিল সেটা ছিল সিস্টেমিক সংবহনের অংশ। তাছাড়া এখানে আর একটা জিনিস তোমরা ইনক্লুড করে নেবে, যেটা হচ্ছে করোনারি সাইনাসের মাধ্যমে হৃদপেশি থেকে দূষিত রক্ত ডান অলিন্দে প্রবেশ, এটাও কিন্তু সিস্টেমিক সংবহনেরই অংশ। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, 33 নম্বর কোয়েশ্চেন। 33 দেখো কি রয়েছে, প্রোটিস্টা সম্পর্কে সঠিক বক্তব্যগুলি হলো। অপশনস কি আছে, এরা এককোষী বা বহুকোষী হয়ে থাকে, এরা একক নিউক্লিয়াস বা একাধিক নিউক্লিয়াস যুক্ত হয়, আর রয়েছে এরা স্বাধীনজীবী বা পরজীবী হতে পারে, এদের পর্দাঘেরা কোষাঙ্গনে উপস্থিত থাকে। প্রোটিস্টা সম্পর্কে সঠিক কোনগুলো? এখানে প্রোটিস্টা সম্পর্কে সঠিক হচ্ছে, প্রোটিস্টা সম্পর্কে সঠিক বক্তব্য হচ্ছে এরা একক নিউক্লিয়াস বা একাধিক নিউক্লিয়াস যুক্ত হয়। একক নিউক্লিয়াস যুক্ত হতে পারে বা একাধিক নিউক্লিয়াস যুক্ত হতে পারে। একক নিউক্লিয়াস যেমন আমরা প্রোটিস্টার মধ্যে অ্যামিবার ক্ষেত্রেই দেখি, আর বহু নিউক্লিয়াস পাওয়া যায় ওপালিনার ক্ষেত্রে। তাহলে কি একক নিউক্লিয়াস থাকতে পারে, আবার একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। এককোষী বা বহুকোষী হতে পারে না, কারণ প্রোটিস্টা অলওয়েজ কী হবে, এককোষী হবে। তাহলে অপশন এ এখানে কারেক্ট নয়, অপশন বিটা কারেক্ট গেল। আর এরা স্বাধীনজীবী ও পরজীবী হতে পারে, এটাও ঠিক, কারণ স্বাধীনজীবী অ্যামিবা হচ্ছে স্বাধীনজীবী, ইউগ্লিনাও স্বাধীনজীবী, আর পরজীবীর মধ্যে কি রয়েছে, লিসমেনিয়া, ট্রাইপ্যানোসোমা, জিয়ার্ডিয়া, এগুলো সব পরজীবীর মধ্যে পড়ে। তারপর রয়েছে এদের পর্দাঘেরা কোষাঙ্গনে উপস্থিত থাকে। অবশ্যই প্রোটিস্টার তো পর্দাঘেরা কোষাঙ্গনে উপস্থিত থাকবে, কারণ তার মানে এখানে কারেক্ট কোনগুলো, অপশন বি, অপশন সি আর অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 34 নম্বর কোশ্চেন। কি বলা আছে, কোনগুলি সমবৃত্তীয় অঙ্গ সম্পর্কে সঠিক? অপশন এতে রয়েছে অভিসারী অভিব্যক্তির ফলে সৃষ্ট, বি রয়েছে গঠন এক হলেও কাজ আলাদা, সি রয়েছে পাখির ডানা পতঙ্গের ডানা সমবৃত্তীয় অঙ্গ, আর রয়েছে অপশন ডিতে রয়েছে অপসারী অভিব্যক্তির ফলে সৃষ্ট। তো এখানে সমবৃত্তীয় অঙ্গ সম্পর্কে সঠিক কোনগুলো? প্রথমত এটা অভিসারী অভিব্যক্তির ফলে সৃষ্টি হবে। এদের গঠন আলাদা হয় কিন্তু কাজ এক হয়। সমবৃত্তীয় অঙ্গ মানে কি, গঠন আলাদা কিন্তু কাজ এদের এক হবে। তাহলে অপশন বি এখানে কারেক্ট নয়।
নেক্সট রয়েছে পাখির ডানা, পতঙ্গের ডানা, সমবৃত্তি অঙ্গ। অবশ্যই পাখির ডানা, পতঙ্গের ডানা দুটোর গঠন কিন্তু আলাদা, কিন্তু দুটোই কী করে, দুটোই হচ্ছে উড়তে সাহায্য করে। তার মানে অপশন এ হচ্ছে, আর অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এ অ্যান্ড সি আর কারেক্ট। পরবর্তী কোয়েশ্চেন দেখো, 35 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে। অক্সিন হরমোনের মুখ্য কাজ হলো শাখা প্রশাখা সৃষ্টি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, মূলের বৃদ্ধি, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। তো এগুলোর মধ্যে অক্সিন হরমোন, অক্সিন মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত একটা উদ্ভিদ হরমোন। এর মেন কাজ কি, মেন কাজ হচ্ছে অগ্রস্থ প্রকটতা ঘটানো বা শাখা প্রশাখা সৃষ্টিতে বাধা দেওয়া। অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং শাখা প্রশাখা সৃষ্টিতে বাধা দেয়। টপিক চলন নিয়ন্ত্রণ করে, মূলের বৃদ্ধি ঘটায়। অপশান বি আর অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন, সেটা হচ্ছে জিব্বেরেলিন হরমোন। জিব্বেরিন হচ্ছে একটা নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন। আর এখানে শাখা প্রশাখা সৃষ্টি বলেছে, শাখা প্রশাখা সৃষ্টিতে সাহায্য করে কোন হরমোন, কাইনিন বা সাইটোকাইনিন। পরবর্তী কোশ্চেন দেখো, 36 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে। অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলি হলো, অপশানস দেখো, প্রোল্যাকটিন, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন, আর রয়েছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। অগ্রপিটুইটারি থেকে তোমাদের আমি বারবার বলেছি যত হরমোন ক্ষরিত হয় সব হচ্ছে টিএইচ মানে ট্রফিক হরমোন ক্ষরিত হয়। অগ্রপিটুইটারি থেকে কেমন হরমোন ক্ষরিত হবে, ট্রফিক হরমোন। ট্রফিক হরমোন আবার কাদের বলে, ট্রফিক হরমোন মানে হচ্ছে যে হরমোনগুলো একটা গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে এবং সেটা কি হচ্ছে আরও কোনো গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, সেটা হচ্ছে ট্রফিক হরমোন। তো কী কী হরমোন ক্ষরিত হয় অগ্রপিটুইটারি থেকে, প্রোল্যাকটিন ক্ষরিত হয়, গ্রোথ হরমোন ক্ষরিত হয় এবং ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনও ক্ষরিত হয়। মানে এখানে কারেক্ট কোনগুলো, কারেক্ট হচ্ছে অপশান এ, অপশান বি অ্যান্ড অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন যেটাকে আমরা কি বলি, ICSH, এটা এক প্রকারের GTH বা গোনাডোট্রপিক হরমোন, যেটা পুরুষদের ক্ষেত্রে দেখা যায়। আর এর কাজ কি, ইন্টারস্টিসিয়াল কোষ যেগুলো রয়েছে, শুক্রাশয়ের যে ইন্টারস্টিসিয়াল কোষ বা লেডিকের আন্তঃকোষ, সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ ঘটানো। আর কি রয়েছে দেখো এখানে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন ARH। আর রিলিজিং মানে কোথা থেকে ক্ষরিত হয়, সেটা হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়। নেক্সট দেখো 37 নম্বর কোয়েশ্চেন কি আছে, কোনগুলি অযৌন জনন সম্পর্কে সঠিক। অপশন কি আছে, একটি মাত্র জীবের প্রয়োজন, জনিত্রী জীব ও অপত্য জীব জিনোটাইপগতভাবে একই প্রকৃতির, রেণু তৈরির মাধ্যমে সম্পন্ন হয়, আর রয়েছে মাইটোসিস ও মিওসিস উভয় প্রকার কোষ বিভাজন প্রয়োজন। তো এখানে কারেক্ট কোনগুলো, কারেক্ট হচ্ছে একটা মাত্র জীবের প্রয়োজন অযৌন জননের জন্য। জনিত্রী জীব আর অপত্য জীব কী হয়, হুবহু একই রকমের হয়, যেহেতু এখানে শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মিওসিস ঘটে না। অযৌন জননের ক্ষেত্রে কিন্তু মিওসিস ঘটবে না, তাই জন্য যেহেতু মাইটোসিস ঘটছে তাই জনিত্রী জীব অপত্য জীব একই প্রকৃতির হবে। রেণু তৈরির মাধ্যমেও সম্পন্ন হতে পারে, হয় রেণু তৈরির মাধ্যমে হয় আর না হলে কোষ বিভাজনের মাধ্যমে হয়। আর রেণুকে কী বলা হয়, অযৌন জননের একক বলা হয় রেণুকে। তাহলে কোন কোনটা কারেক্ট হলো, অপশন এ হলো কারেক্ট, বি হলো আর সি হলো, A B C এই তিনটে অপশন এখানে কারেক্ট হলো। নেক্সট দেখো 38 নম্বর কোয়েশ্চেন কী বলা আছে, অক্সিন হরমোনের রাসায়নিক গঠনে যে মৌল বর্তমান। অপশানস রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন আর ম্যাগনেসিয়াম। অক্সিন হরমোনের রাসায়নিক গঠনে কোন কোন মৌল বর্তমান থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে এবং হাইড্রোজেন, এই তিনটে কিন্তু প্রেজেন্ট থাকে। আর তাছাড়া কি থাকে, তাছাড়া কার্বনও কিন্তু অক্সিন হরমোনে প্রেজেন্ট থাকবে। কি প্রেজেন্ট থাকবে, কার্বন। মেনলি এর সংকেতটা যদি তোমরা জানো তাহলে তো বুঝতে পারবে কী কী প্রেজেন্ট থাকে। অক্সিজেনের সংকেত কি, অক্সিজেনের সংকেত হচ্ছে C10H9O2N। তাহলে বুঝতেই পারছো, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে আর নাইট্রোজেন আছে। রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কোন কোন অবস্থানে আমরা পাবো, এটা কাণ্ড ও মূলের অগ্রভাগে পাবো, কাণ্ড ও মূলের অগ্রভাগে, ভ্রূণমুকুল আবরণীতে, বর্ধনশীল পাতার কোষে, এই সমস্ত জায়গায় কি পাওয়া যায়, এই অক্সিন হরমোন পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 39 কি রয়েছে, কোনগুলি যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিন বলতে কি, কনজুগেটেড প্রোটিন বা সংযুক্ত প্রোটিন। অপশানস কী কী রয়েছে, কোলাজেন, নিউক্লিয় প্রোটিন, ফসফোপ্রোটিন আর লাইপোপ্রোটিন। এখানে যুগ্ম প্রোটিন কোনগুলো, যুগ্ম প্রোটিন হচ্ছে এখানে নিউক্লিয় প্রোটিন, ফসফোপ্রোটিন এবং লাইপোপ্রোটিন। যুগ্ম প্রোটিন বলতে কি বোঝায়, যুগ্ম প্রোটিন মানে হচ্ছে প্রোটিনের সঙ্গে যখন কোনো প্রোটিনের সাথে যখন কোনো অন্য গ্রুপ যুক্ত থাকে সেটাকে বলা হয় যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। তো এখানে দেখো নিউক্লিয় প্রোটিনে কি, নিউক্লিয় প্রোটিন মানে প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকছে।
প্রোটিনের সাথে কী হতে থাকছে, নিউক্লিক অ্যাসিড। আর আমরা জানি নিউক্লিক অ্যাসিডে তো হিস্টোন প্রোটিন থাকেই, তাহলে এটা একটা কি যুগ্ম প্রোটিন হয়ে গেল। তারপর হচ্ছে ফসফোপ্রোটিন, প্রোটিনের সঙ্গে এখন ফসফেট গ্রুপ যুক্ত থাকছে, সেটা হচ্ছে ফসফোপ্রোটিন। আর কি হচ্ছে লাইপোপ্রোটিন, লাইপোপ্রোটিন মানে প্রোটিনের সাথে যখন লিপিড মলিকিউল যুক্ত থাকছে, লিপিড, প্রোটিনের সাথে লিপিড যুক্ত থাকলে আমরা কি বলছি এটাকে লাইপোপ্রোটিন। কোলাজেন কি, কোলাজেন হচ্ছে একটা ফাইব্রাস প্রোটিন, কোলাজেন হলো একটি ফাইব্রাস প্রোটিন। কোলাজেন কি এরকম অক্ষ বরাবর সজ্জিত থাকে। কোলাজেন ছাড়াও আরও যদি ফাইব্রাস প্রোটিন বলতে হয় কী হবে, কেরাটিন, কেরাটিনও কিন্তু একটা ফাইব্রাস প্রোটিন। ওকে, লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন দেখো কী রয়েছে, কোন তিনটি শিরা ডান অলিন্দে উন্মুক্ত হয়? অপশানস রয়েছে ফুসফুসীয় শিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা আর করোনারি সাইনাস। ডান অলিন্দে কোনগুলো উন্মুক্ত হয়? ডান অলিন্দে উন্মুক্ত হয় ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা আর করোনারি সাইনাস। এই তিনটেই কিন্তু ডান অলিন্দে যুক্ত হয়। তাহলে অপশান বি, অপশান সি আর অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে আমরা দেখব ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 এর কোশ্চেন। ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 কী রয়েছে দেখো, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 এর প্রথম কোশ্চেনে, কোনো বস্তুর ভর এম, আয়তন ভি এবং ঘনত্ব ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে ছোটো হাতের এম রয়েছে, এখানে বড় হাতের এম, কোনো ব্যাপার নয়, তোমরা এটাকেও ছোটো হাতের এমও কনসিডার করতে পারো, ঠিক আছে। তো এখানে কি রয়েছে দেখো, ঘনত্ব। ঘনত্ব বলতে আমরা কি জানি, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব বলতে একক আয়তনের যে ভর সেটাকে বলা হয় কি ঘনত্ব, ঠিক আছে। তো এখানে ঘনত্ব বলতে আমরা ভর বাই আয়তন, তাহলে ঘনত্ব বলা আছে ডি, তাই ডি সমান কী হবে, এম বাই ভি। ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, কোথায় আছে, কোথাও নেই। তাছাড়া আর কি হতে পারে, আমরা কি লিখতে পারি, এম সমান ডিভি লিখতে পারি, এম সমান লিখতে পারি ডিভি। দেখো অপশান এতে আছে এম সমান ডিভি বা ভিডি, যাই হোক। তো অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, এম সমান ডিভি, অর্থাৎ ভর সমান ঘনত্ব ইন্টু বস্তুর আয়তন। পরবর্তী কোশ্চেন দেখো 42 নম্বর কোশ্চেন কী রয়েছে, একটি সরল দোলকের গতি হলো, অপশন এতে রয়েছে চলন গতি, বি রয়েছে ঘূর্ণন গতি, সি রয়েছে মিশ্র গতি আর ডিতে রয়েছে পর্যাবৃত্ত গতি। সরল দোলক কি করে, সরল দোলক একই পথ বরাবর বারবার যাওয়া আসা করে, এর গতিকে বলা হয় কি পর্যাবৃত্ত গতি। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, পর্যাবৃত্ত গতি। প্রথমেই দেখো এখানে ছিল চলন গতি। চলন গতি মানে কি, যখন কোনো বস্তুকণা সরল রেখা বরাবর গতিশীল হয় তখন তার গতিকে বলে চলন গতি। তারপর হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি মানে হচ্ছে যখন কোনো বস্তুকণা নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে, নিজের অক্ষের চারিদিকে, যেমন হচ্ছে লাট্টু, লাট্টুর গতি হচ্ছে ঘূর্ণন গতি। আর হচ্ছে কি মিশ্র গতি। মিশ্র গতি বলতে সেখানে দু রকমের গতি থাকবে, চলন গতিও থাকবে এবং ঘূর্ণন গতিও থাকবে, সেটা হচ্ছে মিশ্র গতি। যেমন যদি কেউ সাইকেল চালায় বা চলন্ত গাড়ি যে চাকা, সেটা কি হয়, এগিয়ে যাচ্ছে প্লাস নিজের অক্ষের চারিদিকে গোল গোল ঘুরছে, অর্থাৎ চলন গতিও রয়েছে এবং ঘূর্ণন গতিও রয়েছে। এছাড়াও আরেক রকমের গতি আছে কি বৃত্তীয় গতি। এছাড়াও আরেকটা গতি হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতিতে কি হয়, কোনো বস্তু কণা অপর কোনো বস্তুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরতে থাকে। যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর যে ঘূর্ণন, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, সূর্যকে পরিক্রমণ করছে কে, সূর্যকে পরিক্রমণ করছে পৃথিবী, তাহলে সূর্যের চারিদিকে পৃথিবীর যে গতি সেটা হচ্ছে কি বৃত্তীয় গতি। বা পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যে বিভিন্ন ইলেকট্রনের গতি, সেটাও কিন্তু বৃত্তীয় গতি হবে। পরবর্তী কোশ্চেন দেখো 43 নম্বর কোয়েশ্চেন কি আছে, একটি বস্তুর বেগ 5 মিনিটে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হলে এর ত্বরণ কত? তোমাকে এখানে ত্বরণ বের করতে বলা হয়েছে। আর ত্বরণ মানে কি, ত্বরণ বলতে এ দিয়ে ত্বরণকে ডিনোট করা হয়, এ মানে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তো সেক্ষেত্রে এ সমান হচ্ছে কি বস্তুর গতিবেগের পরিবর্তন, বস্তুর গতিবেগ বা ভি এর পরিবর্তন বাই হচ্ছে সময়। এখানে গতিবেগের পরিবর্তন কত হয়েছে দেখো, 5 মিনিটে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড, মানে পরিবর্তন কত 15 মিটার পার সেকেন্ড। কত টাইমে, 5 মিনিটে, কিন্তু আমরা এটাকে সেকেন্ড করে নেব, মানে 5 × 60 করব। 5 3 হবে 15 আর 3 20 হবে 60, মানে 1/20। আমরা কত পাচ্ছি এখানে 1/20 পাচ্ছি। এখানে ভাগ যাবে না, তাহলে পয়েন্ট বসিয়ে একটা 0 এবং 0 বসিয়ে আরেকটা 0, তাহলে কত হচ্ছে 20 × 5 = 100, মানে কত হচ্ছে 0.05। আনসার কত হচ্ছে 0.05। কোথায় রয়েছে, অপশন বিতে রয়েছে, তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার, 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। পরবর্তী কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 44 কি আছে দেখো, কোন রাশির মাত্রা 3টি মৌলিক রাশির মাত্রা নিয়ে গঠিত? প্রথমে রয়েছে ঘনত্ব, ত্বরণ, বল আর বেগ। ঘনত্বের মাত্রা কি, ঘনত্বের মাত্রা হচ্ছে m l⁻³ তার মানে এখানে দুটো মৌলিক রাশির মাত্রা হচ্ছে ভর আর দৈর্ঘ্যের,
তারপর হচ্ছে ত্বরণ, ত্বরণের কী হয়, ত্বরণ হচ্ছে L T⁻²। এখানেও দুটো, একটা হচ্ছে কি দৈর্ঘ্যের, একটা হচ্ছে সময়ের। তারপর হচ্ছে বল, বলের মাত্রা কি হয়, বলের মাত্রা হচ্ছে mL/T⁻²। এখানে দেখো তিনটে রয়েছে, m মানে ভরের, l হচ্ছে দৈর্ঘ্যের, t হচ্ছে সময়ের। তার মানে বলের যে মাত্রা সেটা তিনটে মৌলিক রাশির মাত্রা নিয়ে গঠিত। অর্থাৎ এখানে আনসার কী হবে, আনসার হবে অপশন সি বল। আর বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে L/T⁻²। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 45 কী রয়েছে, প্রবাহিতে নিমজ্জিত অবস্থায় একটি বস্তুর আপাত ওজন ওর প্রকৃত ওজনের চেয়ে অপশন এ রয়েছে বেশি হয়, অপশন বি কম হয়, অপশন সি সমান হয়, আর কি রয়েছে অপশন ডিতে রয়েছে সম্পর্কহীন। যখন কোনো বস্তু কোনো প্রবাহিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে, সেটা আংশিক নিমজ্জিত হোক বা সম্পূর্ণ নিমজ্জিত হোক, তার যে আপাত ওজন সেটা প্রকৃত ওজনের থেকে সবসময় কী হবে, কম হবে। আপাত ওজন প্রকৃত ওজনের থেকে সবসময় কম হবে। আর এই আপাত ওজন প্রকৃত ওজন থেকে কম হয় কেন, প্লবতার জন্য। আপাত ওজন প্রকৃত ওজন থেকে কম হয় কি কারণে, প্লবতার কারণে। কারণ প্লবতা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল, যেটা কি বস্তুর ওপর, যেটা প্রবাহী বস্তুর ওপর প্রয়োগ করে। বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে, যখন বস্তুকে কোনো প্রবাহিতে নিমজ্জিত করা হচ্ছে তখন বস্তুর ওপর প্রবাহীটা একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। তার মানে কী হচ্ছে, দেখো ওজন কাজ করছে নিচের দিকে, আর প্রবাহীর যে প্রবতা, প্রবাহীর জন্য যে প্রবতা সেটা কাজ করছে ওপর দিকে, সেটা কাজ করছে ওপরের দিকে। মানে কি দুটো ডিফারেন্ট বা অপোজিট ডাইরেকশানে কিন্তু কাজ করছে, যার জন্য যে আপাত ওজন সেটা কিন্তু কম হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 46 কী রয়েছে, নিউক্লিয়াস থেকে নির্গত ধনাত্মক আধান বিশিষ্ট কণা কোনটি। অপশানস রয়েছে আলফা রশ্মি, বিটা রশ্মি, ইলেকট্রন আর গামা রশ্মি। তো নিউক্লিয়াস থেকে নির্গত ধনাত্মক আধান বিশিষ্ট কণা কোনটা, সেটা হচ্ছে আলফা কণা বা আলফা রশ্মি। এটা হচ্ছে কি ধনাত্মক বা পজিটিভ আধানগ্রস্ত। বিটা রশ্মি হলো নেগেটিভ আধানগ্রস্ত। ইলেকট্রন যেটা নেগেটিভ কিন্তু নিউক্লিয়াস থেকে নির্গত হয় না, ইলেকট্রনটা কি নিউক্লিয়াসের বাইরে থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন। কিন্তু তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে কিছু রশ্মি বা কণা নির্গত হয়, যেমন হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। এগুলো হচ্ছে কি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত হয়। আর এখানে আলফার বিটা তো বললাম, আর গামা হচ্ছে কি, গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মির কোনো আধানও নেই, গামা রশ্মির কোনো ভরও নেই। আলফা রশ্মি হচ্ছে পজিটিভ তড়িৎ আধানগ্রস্ত, বিটা রশ্মি হচ্ছে নেগেটিভ তড়িৎ আধানগ্রস্ত। নেক্সট কোশ্চেন দেখি আমরা, 47 নম্বর কোশ্চেন দেখো কী আছে। কোশ্চেন নাম্বার 47 কী রয়েছে, এ বি ও সি তিনটি মৌলের ভর সংখ্যা যথাক্রমে 23, 40 ও 24। মানে এ এর ভর সংখ্যা 23, বি এর ভর সংখ্যা 40, সি এর ভর সংখ্যা 24। আর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 28 ও 12। এদের মধ্যে সম্পর্ক হলো এরা পরস্পরের আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাকি আইসো ইলেকট্রিক। তো এখানে দেখো এদের যে ভর সংখ্যা সেটা আলাদা, তার মানে আইসোবার হবে না। এখানে যে প্রোটন সংখ্যা দেওয়া রয়েছে সেটাও আলাদা, মানে আইসোটোপ হবে না। হয় এরা আইসোটোন হবে বা এরা আইসো ইলেকট্রিক হবে। আইসো ইলেকট্রিকও হবে না কেন, আইসো ইলেকট্রিক এই কারণেই হবে না, কারণ এদের মধ্যে যে প্রোটন সংখ্যা যেহেতু আলাদা, তাহলে ইলেকট্রন সংখ্যাও আলাদা হবে। কারণ পরমাণুর ক্ষেত্রে আমরা কি জানি, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, তার আইসো ইলেকট্রিকও হলো না। আর এগুলো দেখো আধান নয়, এগুলো কি একটা পরমাণু দেওয়া রয়েছে, তাহলে আইসো ইলেকট্রিকও হবে না। পড়ে থাকলো কি শুধুমাত্র আইসোটোন। তাছাড়া তোমরা এইভাবেও বের করতে পারতো, আইসোটোন মানে কি, মৌলগুলোর কী সমান হবে, নিউট্রন সংখ্যা। দেখো আইসোটোন প্রথমটা এ এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত, 23 - 11 মানে হচ্ছে 12টা। বি এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত, 40 - 28 মানে 12টা। সি এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত, 24 - 12 মানে 12টা। অর্থাৎ এখানে প্রত্যেকটা যে নিউট্রন সংখ্যা সেটা সমান, তাহলে এটা পরস্পরের আইসোটোন অপশান। তাহলে এখানে কারেক্ট আনসার কী হলো, আইসোটোন হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 48 কী রয়েছে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলে পরিণত করতে কী পরিমাণ তাপ লাগে। যেখানে তোমাকে দেওয়া রয়েছে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম আর জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি। কি এখানে শর্তটা কি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফ রয়েছে, সেটাকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলে পরিণত করতে হবে। অর্থাৎ প্রথমে যে পরিবর্তনটা হবে, প্রথমে কি বলা আছে এখানে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফ, সেটাকে আমি প্রথমে কনভার্ট করব কিসে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলে। 100 গ্রাম জলে টেম্পারেচার যেহেতু এখানে একই রয়েছে, তার জন্য এখানে লিন তাপ ব্যবহৃত হবে। তো এখানে যে প্রয়োজনীয় তাপ, লিন তাপ H সমান কী হবে, ml। H সমান এখানে ml, H1 ধরলাম ml।
তারপরে যখন সেটাকে আমি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলে পরিণত করেছি, তারপরে কি হবে, তারপরে সেটা সেই 100 গ্রাম জলটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কনভার্ট করব, 100 ডিগ্রি সেলসিয়াসের 100 গ্রাম জলে। তাহলে এক্ষেত্রে এইচ সমান কী হবে, গৃহীত তাপ এইচ সমান হবে এমএসটি। অর্থাৎ দু জায়গায় আমাদের তাপ লাগছে, একটা হচ্ছে এমএল আর একটা হচ্ছে এমএসটি। এম এর মান তো এখানে একই রয়েছে 100 গ্রাম, তাহলে 100 লিখলাম, গুণিত এল, এল মানে কি আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, যোগ আবার এম তাহলে 100, এস এর মান 1 দেওয়া রয়েছে, আর টি মানে হচ্ছে কি উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি, উষ্ণতার পরিবর্তন কত 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এখানে উষ্ণতা হয়েছে কত 100 ডিগ্রি সেলসিয়াস, মানে টেম্পারেচারের যে ডিফারেন্স সেটা কত, সেটা হচ্ছে 100। তাহলে 80 ইন্টু 100 প্লাস 100 ইন্টু 100, 80 ইন্টু 100 করে আমরা পাবো 8000, আর 100 ইন্টু 100 করে আমরা পাবো 10,000। তাহলে যোগ করে কত পাবো আমরা 18,000। 18,000 মানে কি হচ্ছে 18 কিলো ক্যালোরি। 18 কিলো ক্যালোরি কোথায় রয়েছে, অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রকারের কোশ্চেন কিন্তু তোমাদের আগের বছর মানে 2023 সালে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে এসেছে অলরেডি, তার জন্য এইরকমই কোশ্চেন আমি এখানেও রেখেছি। পরবর্তী 48 হলো কোশ্চেন নাম্বার 49, দেখো কি রয়েছে। এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা ক্যাপিটাল এন হলে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত? অপশানস রয়েছে 2n, n/2, n আর √n। যদি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে 22.4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা দেওয়া রয়েছে কত n, তাহলে এখানে চেয়েছে কি 11.2 লিটার O2 গ্যাসে অণুর সংখ্যা। প্রথমত আমরা জানি যে 22.4 লিটার যে আয়তন সেটা কার আয়তন হয়, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত হয় এসটিপিতে 22.4 লিটার। তো এখানে কার্বন ডাইঅক্সাইড দেওয়া রয়েছে কত 22.4, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এখানে কত মোল নেওয়া রয়েছে 1 মোল, কার্বন ডাইঅক্সাইড দেওয়া রয়েছে 1 মোল, আর এখানে রয়েছে কি 11.2 লিটার অক্সিজেন গ্যাস, তাহলে 11.2 লিটার অক্সিজেন গ্যাস মানে কত মোল, এখানে এটা হচ্ছে হাফ মোল অক্সিজেন গ্যাসের কথা বলছে, ঠিক আছে, হাফ মোল। তাহলে এখানে অণুর সংখ্যা কত হয়ে যাবে, অণুর সংখ্যাও অর্ধেক হয়ে যাবে, মানে n/2 হয়ে যাবে, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার n/2। তা অন্য পদ্ধতিতেও আমরা এর সমাধান করতে পারি, কিভাবে, 22.4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা n, 22.4 লিটার CO2 গ্যাসে যদি অণুর সংখ্যা n হয় তাহলে 22.4 লিটার O2 গ্যাসেও কিন্তু অণুর সংখ্যা nই হবে। তাহলে 11.2 লিটারে কত হবে, 22.4-এর অর্ধেক হচ্ছে 11.2, তাহলে এদিকে অণুর সংখ্যাও কিন্তু n/2 হয়ে যাবে, সেই হিসেবে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো 50 নম্বর কোয়েশ্চেন, কি রয়েছে, কোনো উত্তল লেন্সের কোন অবস্থানে বস্তুকে রাখলে অত্যাধিক বিবর্ধিত প্রতিবিম্বের সৃষ্টি হয়? অপশন কি আছে দেখো, বক্রতা কেন্দ্রে, ফোকাসে, আলোক কেন্দ্রে, আর রয়েছে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে রাখলে। যদি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে ফোকাসে রাখা হয় তাহলে অত্যাধিক বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হয়, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার ফোকাস। যদি বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হয় উত্তল লেন্সের ক্ষেত্রে তাহলে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান হয়। ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে যদি রাখা হয় বস্তুকে, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখলে বিবর্ধিত হয় কিন্তু অত্যাধিক বিবর্ধিত হয় না। পরবর্তী কোশ্চেন দেখো 51 নম্বর কোয়েশ্চেন, কি রয়েছে, m ও 2m ভরের দুটি সীসার খণ্ড একই উষ্ণতায় আছে, m ভরের খণ্ডটির মধ্যে তাপ, অপশানস রয়েছে m ভরের খণ্ডটির অর্ধেক হবে, m ভরের খণ্ডটির সমান হবে, m ভরের খণ্ডটির দ্বিগুণ হবে, আর রয়েছে m ভরের খণ্ডটির 4 গুণ হয়। তো প্রথমত দুটো বস্তুই এখানে সীসার তৈরি, অর্থাৎ দুটোরই আপেক্ষিক তাপ মানে এস সমান হবে, প্রথমটার ভর m, পরেরটার ভর হচ্ছে 2m, আর কি একই উষ্ণতায় রাখা হয়েছে, একই উষ্ণতা মানে দুটোর ক্ষেত্রে কি টি সমান, দুটোটাই টি ধরলাম উষ্ণতা, তাহলে এক্ষেত্রে তাপ যদি আমরা বের করি তাপ এইচ সমান কি হয় এমএসটি হয়, এইচ সমান হয় এমএসটি, এখানে এস সমান যেহেতু দুটোই সীসার আর টিও সমান কারণ বলেই দিয়েছে একই উষ্ণতায় রাখা আছে, তাহলে এইচের সঙ্গে এখানে সমানুপাতিক হচ্ছে এম, অর্থাৎ ভর যার বেশি হবে তাপও তার ক্ষেত্রে বেশি হবে, সমানুপাতিক। তাহলে এম এর থেকে 2m যেহেতু দ্বিগুণ, তাহলে 2m ভরের যে খণ্ড তার মধ্যে তাপ সেটা কি হবে দ্বিগুণ হবে, m ভরের খণ্ডটির দ্বিগুণ হবে, অপশন কোনটা এখানে কারেক্ট হবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট এখানে। পরবর্তী কোশ্চেন দেখো 52 নম্বর কোয়েশ্চেন, কি বলা আছে, বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহ মাত্রা হয়। বিভব পার্থক্য আর প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কি সেটা আমরা দেখি আগে। আমরা জানি ওহমের সূত্র, ওহমের সূত্র কি, ওহমের সূত্র হচ্ছে ভি মানে বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু IR,
আই মানে প্রবাহ মাত্রা, আর মানে রোধ। এখানে বলেছে বিভব পার্থক্য একই রেখে, অর্থাৎ ভি এখানে ধ্রুবক। রোধ আর প্রবাহ মাত্রার মধ্যে কী সম্পর্ক? রোধ আর প্রবাহ মাত্রার মধ্যে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রবাহ মাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে রোধ হ্রাস পাবে, বা রোধ যদি বৃদ্ধি পায় প্রবাহ মাত্রা হ্রাস পাবে, আর রোধ যদি বৃদ্ধি পায় প্রবাহ মাত্রা হ্রাস পাবে, আর রোধ যদি হ্রাস পায় প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। এখানে বলেছে রোধ অর্ধেক করে দেওয়া হয়েছে, তাহলে রোধ যদি অর্ধেক হয়ে যায় প্রবাহ মাত্রা কী হবে? দ্বিগুণ হয়ে যাবে। রোধ অর্ধেক হলে প্রবাহ মাত্রা দ্বিগুণ হবে। অপশন কোনটা কারেক্ট হবে এখানে? অপশন বি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 53 কী রয়েছে? 1 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তি লাগে তা হলো। ভর দেওয়া আছে কত? 1 কেজি। এটাকে আমরা প্রথমে কি করব? 1 কেজিটাকে এখানে আমরা কনভার্ট করে নেব কিসে? গ্রামে। 1 কেজি মানে কত হচ্ছে? 1000 গ্রাম। আর 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি, তাহলে যে তাপ তার মান কত হবে? H = mst। H = mst। এম এর মান কত এখানে দেখলাম? 1000 গ্রাম, তাহলে 1000 লিখলাম। এস এর মান কত? জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি, তাহলে 1 লিখলাম। আর 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছে, তাহলে আবার 1, তার মানে যে তাপ প্রয়োজন সেটা কত বেরোচ্ছে? 1000, সেটা বেরোচ্ছে 1000 ক্যালোরি। আর 1000 ক্যালোরি মানে কি? 1 কিলো ক্যালোরি। 1 কিলো ক্যালোরি কোথায় আছে দেখো? অপশন এতে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 54 কি রয়েছে? কোন কণাটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন নাকি পজিট্রন? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণুর কোন কণা? ইলেকট্রন। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কে? ইলেকট্রন। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে? কোশ্চেন নাম্বার 55, প্রদত্ত কোনটি অক্সি অ্যাসিড? অক্সি অ্যাসিড মানে কি? যে অ্যাসিডের মধ্যে অক্সিজেন প্রেজেন্ট থাকবে, অক্সিজেন, সেটাই হবে অক্সি অ্যাসিড। অপশানস কি আছে? HCl। সংকেতগুলো জানলেই তোমরা বলতে পারবে। HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড HCN, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4, আর রয়েছে হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr। তো এখানে বুঝতেই পারছো অক্সিজেন রয়েছে কোথায়? ফসফরিক অ্যাসিডে, তাহলে অক্সি অ্যাসিডও কী হয়ে যাবে? ফসফরিক অ্যাসিড। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, ফসফরিক অ্যাসিড। তাহলে কারেক্ট আনসার কি হলো? অপশন সি, ফসফরিক অ্যাসিড হলো কারেক্ট আনসার। নেক্সট দেখো, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 এর কোশ্চেন। কটা থাকবে? মোট 5টা থাকবে, মানে 10 নম্বর ক্যাটাগরি 2 ফিজিক্যাল সায়েন্স। কি রয়েছে প্রথম কোশ্চেনেই দেখো, সমযোজী যৌগ কোনগুলি? অপশানস কি আছে? হাইড্রোজেন ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরোফর্ম আর অ্যাসিটিক অ্যাসিড। এর মধ্যে সমযোজী কোনগুলো? সমযোজী হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং অ্যাসিটিক অ্যাসিড। এই তিনটেই কিন্তু সমযোজী যৌগ, মানে অপশন এ, অপশন সি আর অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে সব তড়িৎযোজী যৌগ। পরবর্তী কোশ্চেন দেখো, 57 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? 1 মোল বলতে বোঝায়। অপশানস দেখো, কোনো যৌগের গ্রাম আণবিক ওজন, উপস্থিত অণু 6.022 × 10⁻23। নেক্সট রয়েছে এসটিপিতে আয়তন 22.4 লিটার, আর রয়েছে এসটিপিতে আয়তন 22,400 সেমি কিউব। এখানে কারেক্ট কোনগুলো হবে? 1 মোল বলতে আমরা কি বুঝি? 1 মোল যে কোনো যৌগে বা 1 মোল যে কোনো মৌলের যদি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যে উপস্থিত অণু বা পরমাণু সেটা কত হবে? সেটা হবে 6.022 × 10⁻23। সেই হিসেবে অপশন বি এখানে একদম কারেক্ট আছে। কি রয়েছে প্রথমটাই? কোনো যৌগের গ্রাম আণবিক ওজন। অবশ্যই তাই, 1 মোল বলতে আমরা কি বুঝি? যে কোনো যৌগ তার যে গ্রাম আণবিক ওজন হয় সেটাই হচ্ছে 1 মোল ওজন, সেটাই হচ্ছে 1 মোল সেই যৌগের ওজন। ঠিক আছে, যেমন মনে করো কার্বন ডাইঅক্সাইড, সাপোজ ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড নেওয়া হলো। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন হচ্ছে 44, তাহলে গ্রাম আণবিক ওজন হচ্ছে 44 গ্রাম, আর সেই 44 গ্রাম মানে কিন্তু 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে বুঝতে পারলে অপশান এ এখানে কারেক্ট রয়েছে, অপশান বি কারেক্ট রয়েছে। অপশান সিতে কি আছে? এসটিপিতে আয়তন 22.4 লিটার। অবশ্যই 1 মোল যে কোনো পরিমাণ গ্যাস হোক, 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস হোক, এসটিপিতে তার আয়তন কত হবে? 22.4 লিটার। আর রয়েছে এসটিপিতে আয়তন 22,400 সেমি কিউব। এটাও একদম ঠিক, এখানে 4টে অপশানই কিন্তু ঠিক রয়েছে। এসটিপিতে আয়তন 22,400 সেমি কিউব, এটাও কারেক্ট, মানে 1 মোল এখানে যে কটা দেওয়া রয়েছে 4টে অপশানই কিন্তু এখানে ঠিক রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 58 কি রয়েছে? নিম্নে প্রদত্ত কোন জোড়া সমমাত্রিক? অপশানস রয়েছে বেগ ও দ্রুতি, কার্য ও শক্তি, বল ও ওজন, আর ক্ষমতা ও শক্তি। তো এখানে কোন জোড়াগুলো সমমাত্রিক? সেটা হচ্ছে বেগ ও দ্রুতি হবে, কার্য ও শক্তি হবে, আর বল ও ওজন হবে। অপশান কোনটা ঠিক হবে? অপশান এ, অপশান বি আর অপশান সি হবে এখানে ঠিক। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 59 কি রয়েছে? কোন মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
অপশানে রয়েছে ক্রোমিয়াম, আর্গন, লেড আর নিয়ন। তো এগুলোর মধ্যে কোন মৌলের পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? আর্গন আর নিয়ন। কারণ কি? কারণ এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা অভিজাত মৌল। আর নিষ্ক্রিয় মৌলরা কি? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ এদের যে শেষ কক্ষ সেখানে ইলেকট্রনগুলো অষ্টক পূর্তি থাকে, তার জন্য এরা কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 60। এটা ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 60 কি রয়েছে দেখো। পর্যায় সারণী বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে যে পরিবর্তনগুলি ঘটে, অপশানস রয়েছে পরমাণুর আকার হ্রাস পায়, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, জারণ ক্ষমতা হ্রাস পায়, আর রয়েছে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। পর্যায় সারণী বরাবর যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় সেক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে? পরমাণুর আকার হ্রাস পাবে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, জারণ ক্ষমতা হ্রাস পাবে না, জারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে, আর ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পাবে। কিন্তু এখানে বলেছে হ্রাস পাবে, তো ওই দুটো অপশন হবে না। কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন এ আর অপশন বি, এই দুটোই হচ্ছে কারেক্ট। নেক্সট দেখবো আমরা ইংলিশের কোশ্চেন। ইংলিশ থাকবে কোশ্চেন নাম্বার 61 থেকে পুরো 75 পর্যন্ত তোমরা পাবে ইংলিশের কোশ্চেন। কী রয়েছে দেখো ইংলিশে। ফার্স্ট কোশ্চেন রয়েছে 61। হি ডিড নট লেন্ড মি দ্য নিউজ পেপার বিকজ হি ওয়াজ গোয়িং ড্যাশ ইট। সে আমাকে নিউজ পেপারটা ধার দিল না। লেন্ড মানে কি? ধার দেওয়া। কারণ সে নিউজ পেপারটা কী হবে? কারণ সে নিউজ পেপারটা নিশ্চয়ই পড়ছিল, তার জন্য ধার দেয়নি। তো এখানে অপশানস কী কী রয়েছে? ওভার, থ্রু, অ্যাবাউট আর রয়েছে আউট। এখানে কি রয়েছে ওয়ার্ডে দেখো? গোয়িং, গো থ্রু যে ফ্রেজটা, গো থ্রু মানে হচ্ছে রিডিং, তাহলে এখানে কী হবে? গো থ্রু। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। হি ডিড নট লেন্ড মি দ্য নিউজ পেপার বিকজ হি ওয়াজ গোয়িং থ্রু ইট। ওকে, অপশান বি হলো কারেক্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 62 কী রয়েছে। দ্য ওয়ার্ড জিনোসাইড মিনস, অপশানস রয়েছে রেসিয়াল কিলিং, মার্ডার, সুসাইড আর স্লাউটার। তো জিনোসাইড মানে কি? জিনোসাইড মানে হচ্ছে কিলিং অফ এ রেস, কিলিং অফ এ রেস বা কোনো একটা জাতি হত্যা, এটাকে বলি জাতি হত্যা বা গণহত্যা বলতে পারি আমরা, ঠিক আছে। তো কিলিং অফ এ রেস সেটা কী হবে? রেসিয়াল কিলিং। জিনোসাইড বলতে আমরা কি বুঝবো? রেসিয়াল কিলিং। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 63 দেখো কি রয়েছে। অফ আননোন অথারশিপ মানে কি? কে লেখক, লেখকের নাম জানা নেই বা অজানা লেখক, সেক্ষেত্রে কি বলা হচ্ছে? অফ আননোন অথারশিপ। অপশানস কী রয়েছে? গালিবল, অ্যানোনিমাস, আনঅ্যানিমাস আর রয়েছে ভেক্সেশন। মিনিংগুলো দেখো। গালিবল মানে কি? অতি সরল, গালিবল বলতে অতি সরল মানুষ। তারপর কি আছে? অ্যানোনিমাস মানে হচ্ছে অজানা বা যার নাম জানা নেই। এখানেও আননোন অথরশিপের জন্য কি হবে? অ্যানোনিমাসই হবে। আর রয়েছে অপশান সি দেখো, আনঅ্যানিমাস মানে হচ্ছে সর্বজন সম্মত। ঠিক আছে, যে কোনো একটা অ্যাগ্রিমেন্টকে যদি সবাই সম্মতি জানায় তাহলে সেক্ষেত্রে কী বলবো আমরা? এটা আনঅ্যানিমাস। আর কি রয়েছে? ভেক্সেশন মানে হচ্ছে বিরক্তি। ভেক্সেশন কথার অর্থ হচ্ছে বিরক্তি বা কি বলতে পারি আমরা? অ্যানোয়িং, ঠিক আছে, সেটা হচ্ছে ভেক্সেশন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 64 কি রয়েছে। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিংটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে যে অপশানগুলো রয়েছে সেখানে বুঝতে পারছো তোমরা, এখানে টেম্পারেচার স্পেলিংটা তোমাকে বলতে হবে। তো টেম্পারেচার স্পেলিং কি? TEMPERATURE, এটা হচ্ছে টেম্পারেচার স্পেলিং। তো এই স্পেলিংটার সাথে কোনটা ম্যাচ হচ্ছে দেখে নাও। TEMPERATURE, অপশান সি ম্যাচ হচ্ছে পুরোপুরি। তো অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, টেম্পারেচার। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 65 কি রয়েছে দেখো। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ হিন্ড্রেন্স, হিন্ড্রেন্সের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। হিন্ড্রেন্স মানে কি? হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা বা প্রতিকূলতা। হিন্ড্রেন্স বলতে বোঝায় বাধা বা প্রতিকূলতা। অপশানস কী কী আছে এখানে? ইম্পেডিমেন্ট মানেও বাধা, অ্যাজিস্ট্যান্স মানে সাহায্য, অবস্ট্রাকশন মানে বাধা, অ্যাভারশন মানে হচ্ছে বিদ্বেষ। তো এখানে হিন্ড্রেন্সের জন্য যে কারেক্ট অ্যান্টোনিম সেটা কী হবে? অ্যাজিস্ট্যান্স। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, অ্যাজিস্ট্যান্স। ঠিক আছে, বা হেল্পও হতে পারতো। অ্যাজিস্ট করা মানে অ্যাকচুয়ালি কিন্তু হেল্প করাই। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 66 কি আছে। সিলেক্ট দ্য অ্যান্টোনিম ফর জেনুইন, জেনুইনের অ্যান্টোনিম। জেনুইন মানে কি? জেনুইন মানে হচ্ছে আসল বা প্রকৃত। জেনুইন বলতে আমরা কি বুঝি? আসল বা প্রকৃত। অপশানস কী কী আছে? ইনোসেন্ট মানে নিষ্পাপ, রেকলেস মানে ভয়হীন, স্পুরিয়াস মানে হচ্ছে অপ্রকৃত বা ফলস।
তারপর হচ্ছে স্টিনজি, স্টিনজি মানে কৃপণ। তো জেনুইনের জন্য এখানে কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে, সেটা হচ্ছে স্পুরিয়াস বা ফলস। জেনুইনের অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো, স্পুরিয়াস বা ফলস। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 67 কি রয়েছে, ডু নট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক। অপশন কি রয়েছে, আন্ডার, অন, অফ আর ওভার। কারেক্ট আনসার কি হবে, ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। কারেক্ট আনসার হচ্ছে ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে কি, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে হচ্ছে যে ঘটনাটা ঘটে গেছে সেটার জন্য পশ্চাতাপ করা, সেটা হচ্ছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। তো সেটাই বলছে ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, যে ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে আর ভেবে কোনো লাভ নেই। তো সেটাই হচ্ছে ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 68 কি আছে, ইউ শুড অলওয়েজ অ্যাবস্টেন ড্যাশ স্মোকিং। অপশানস রয়েছে অফ, অ্যাট, ফ্রম আর অন। অ্যাবস্টেন মানে কি, অ্যাবস্টেন মানে হচ্ছে বিরত থাকা, দূরে থাকা। অ্যাবস্টেন মানে হচ্ছে বিরত থাকা। আর অ্যাবস্টেনের সঙ্গে কি বসবে, এখানে প্রিপোজিশন বসবে ফ্রম। ইউ শুড অলওয়েজ অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, ইউ শুড অলওয়েজ অ্যাবস্টেন ফ্রম স্মোকিং। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, ফ্রম। নেক্সট কোশ্চেন নাম্বার 69 দেখো কি আছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ ট্রাঙ্কুইল। ট্রাঙ্কুইলের অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, আর ট্রাঙ্কুইল মানে কি, ট্রাঙ্কুইল মানে হচ্ছে শান্ত। ট্রাঙ্কুইলের মিনিং হচ্ছে শান্ত বা চুপচাপ। তো এখানে ট্রাঙ্কুইলের যে অ্যান্টোনিম সেটা কি হবে, অপশনস দেখো, কাম, কাম মানেও শান্ত, সিরিন শান্ত, কোয়াইট মানেও শান্ত, আর রয়েছে ক্যাওটিক। ক্যাওটিক মানে কি, ক্যাওটিক মানে হচ্ছে বিশৃঙ্খল, ক্যাওটিক মানে বিশৃঙ্খল বা অরাজকতাপূর্ণ। ঠিক আছে, তাহলে অ্যান্টোনিম অফ ট্রাঙ্কুইল ইজ ক্যাওটিক। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 70 কি রয়েছে, সি ইজ টায়ার্ড ড্যাশ মেকিং অ্যাপিলস টু হার ইনলস। সে ক্লান্ত হয়ে গেছে তার ইনলসের কাছে অ্যাপিল করতে করতে, অনুরোধ করতে করতে। টায়ার্ডের সঙ্গে কি হয় দেখো, অপশন কি আছে, উইথ, ফ্রম, অফ আর অ্যাবাউট। কি হবে, টায়ার্ড অফ। কি হবে, টায়ার্ড অফ। সি ইজ টায়ার্ড অফ মেকিং অ্যাপিলস টু হার ইনলস। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অফ। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 71 কি রয়েছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য অপোজিট ওয়ান। এখানে অপোজিট ওয়ার্ডটা বের করতে হবে। আন্ডারলাইন্ড ওয়ার্ডে কি আছে, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্টের অপোজিট ওয়ার্ড এখানে কি হবে, অপশনস কি কি আছে, সিম্পল, ইগনোরেন্ট, উইক আর রয়েছে ইরুডাইট। তো অপোজিট ওয়ার্ড বলেছে, ইন্টেলিজেন্টের অপোজিট হয়ে যাবে এখানে ইগনোরেন্ট। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। আর ইন্টেলিজেন্টের সিনোনিম বললে কি হতো, ইরুডাইট। ইরুডাইট বলতে কি, পাণ্ডিত্যপূর্ণ, তাই তো। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 72 দেখো কি রয়েছে, চুজ দ্য সিনোনিম অফ ইল্লিসিট। ইল্লিসিটের সিনোনিম। ইল্লিসিট মানে কি, ইল্লিসিট মানে হচ্ছে অআয়নীয়। ইল্লিসিট মানে অআয়নীয় বা বেআইনি, বেআইনি। ইল্লিসিট মিনিং হচ্ছে বেআইনি। অপশন কী কী আছে দেখো, আনলফুল, আনওয়াইজ, ইনসলেন্স আর সুপার ন্যাচারাল। তো এখানে মিনিংগুলো কি, আনলফুল মানে হচ্ছে বেআইনিভাবে, আনওয়াইজ মানে যার কোনো জ্ঞান নেই, ইনসোলেন্স, ইনসোলেন্স মানে কি ডিসরেসপেক্টফুল, আর হচ্ছে সুপার ন্যাচারাল মানে অপ্রাকৃতিক। সুপার ন্যাচারাল মানে কি, অপ্রাকৃতিক বা দৈবিক। তো এখানে কি হচ্ছে, সিনোনিম অফ ইল্লিসিট কি হয়ে যাবে, আনলফুল। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, আনলফুল। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 73। কোয়েশ্চেন নাম্বার 73 আছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কি, অ্যাবলিশ মানে হচ্ছে কোনো প্রথা বা কোনো নিয়ম যেটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো, মানে সেটা শেষ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো, সেটা হচ্ছে অ্যাবলিশ করে দেওয়া হলো, শেষ করে দেওয়া। ঠিক আছে, অপশনস কি কি আছে, অ্যান্টোনিম বের করতে হবে কিন্তু, অ্যানিহিলেট, স্টপ, ইন্ট্রোডিউস, টার্মিনেট। তো এখানে অ্যাবলিশের যে সিনোনিম সেগুলো কোনটা, অ্যানিহিলেট, স্টপ আর টার্মিনেট, এগুলো হচ্ছে অ্যাবলিশের সিনোনিমস। আর অ্যান্টোনিম কোনটা, অ্যান্টোনিম মানে ইন্ট্রোডিউস, কোনো একটা নিয়ম ইন্ট্রোডিউস করা, চালু করা। অপশন সি হবে এখানে অ্যাবলিশের অ্যান্টোনিম। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 74 কি রয়েছে, রিপ্লেস দ্য কালার্ড ওয়ার্ড উইথ সিনোনিমাস ওয়ার্ড। সিনোনিম বলতে হবে। কি রয়েছে, কালার্ড ওয়ার্ডটা চাইল্ডেড। চাইল্ড মানে কি, চাইল্ড মানে ভর্ৎসনা করা, বকাবকি করা, সেটা হচ্ছে চাইল্ড। ঠিক আছে, বকাবকি করা, ভর্ৎসনা করা, সেটা হচ্ছে চাইল্ড। অপশনস কি কি রয়েছে, প্রেজড প্রশংসা করা, বিটেন মানে হচ্ছে মারধর করা, তারপরে অ্যাপ্লাউডেড মানে তাই প্রশংসা করা, তারপর হচ্ছে রিবুকড, রিবুকড মানে কি বকাবকি করা। তাহলে এখানে চাইল্ডের যে সিনোনিম, চাইল্ডের সিনোনিম কি হয়ে যাবে, রিবুকড। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, রিবুকড। পরবর্তী কোশ্চেন দেখো, 75 নম্বর কোশ্চেন কি রয়েছে, চুজ দ্য মিনিং অফ দ্য বোল্ড ওয়ার্ড।
বোল্ড ওয়ার্ডের মিনিংটা এখানে বলতে হবে, মানে অ্যাকচুয়ালি সিনোনিমই বলতে হচ্ছে। তাহলে কোয়েশ্চেন কী রয়েছে, দ্য স্টোরি ইজ টু ফ্যান্টাস্টিক টু বি ক্রেডিবল। তো ক্রেডিবলের এখানে তোমাকে বলতে হবে কি সেম মিনিং বা সিনোনিম। ক্রেডিবল মানে কি বিশ্বাসযোগ্য, ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য। তো বিশ্বাসযোগ্যর এখানে সিনোনিম কী হবে, অপশান দেখো প্রেজ ওর্দি, রিডেবল, বিলিভেবল আর ফলস। ক্রেডিবলের যে সিনোনিম সেটা হয়ে যাবে কি বিলিভেবল, অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার বিলিভেবল। নেক্সট রয়েছে দেখো ম্যাথের কোয়েশ্চেন, নেক্সট রয়েছে ম্যাথের কোশ্চেন 76 থেকে পুরো 85 পর্যন্ত 10টা থাকবে ম্যাথের কোশ্চেন। প্রথম ম্যাথের কোশ্চেনে কি রয়েছে দেখো, 27,500 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে প্রথমে যদি পি থাকে, পি থেকে দ্বিগুণ হতে মানে 2p হতে সময় যাচ্ছে কত 6 বছর। তারপরে মানে কি হবে, তারপরে আবার 2p এর দ্বিগুণ মানে 4p হয়ে যাবে। তাহলে আবার যেহেতু দ্বিগুণ হয়েছে এখানে আবার, তাহলে কত টাইম লাগবে 6 বছর। অর্থাৎ টোটাল পি থেকে যখন 4p হচ্ছে, টোটাল যখন পি থেকে 4p হচ্ছে মোট কত গুণ হচ্ছে 4 গুণ। তাহলে কত টাইম লাগছে, প্রথমে 6 বছর আবার 6 বছর, মানে মোট লাগছে 6 + 6 মানে 12 বছর টাইম। তাহলে 27,500 টাকা হোক বা যে পরিমাণ টাকাই হোক না কেন, সেটা যদি চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরের দ্বিগুণ হয়, তাহলে 4 গুণ হতে টাইম লাগবে কত 12 বছর। অপশান কোনটা হবে, অপশান সি হবে এখানে কারেক্ট আনসার 12 বছর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 77 নম্বর কোশ্চেন কি রয়েছে, 20টি ঘড়ি বিক্রয় করে যা লাভ হয় তা 10টি ঘড়ির ক্রয়মূল্যের সমান হলে লাভের হার কত। 20টা ঘড়ি বিক্রয় করে যে লাভ হয়েছে তা 10টা ঘড়ির ক্রয়মূল্যের সমান। এখানে আমি ধরে নিলাম যে 20টা ঘড়ি বিক্রি করে লাভ হয়েছে এক্স টাকা। এখানে আমি ধরে নিচ্ছি 20টা ঘড়ি বিক্রি করে লাভ হয়েছে এক্স টাকা। 20টা ঘড়ি বিক্রি করে লাভ হয়েছে কত এক্স টাকা, অর্থাৎ 20টি ঘড়ি বিক্রি করে যদি এক্স টাকা লাভ হয়, একটা ঘড়ি বিক্রি করে কত লাভ হবে x/20 টাকা, x/20 টাকা। তাহলে এটা হচ্ছে একটা ঘড়ি বিক্রি করে লাভ হয়েছে কত টাকা x/20 টাকা। এবার আমরা বের করব এখানে 10টা ঘড়ির ক্রয় মূল্য। 10টা ঘড়ির ক্রয় মূল্য কী বলেছিল, এখানে 20টা ঘড়ি বিক্রি করে যে লাভ হয়েছে তার সাথে সমান। তাহলে 20টা ঘড়ি বিক্রি করে আমি লাভ ধরেছিলাম এক্স, তাহলে 10টা ঘড়ির যে ক্রয় মূল্য সেটাও হবে এক্স। তাহলে একটা ঘড়ির যে ক্রয় মূল্য, একটা ঘড়ির ক্রয় মূল্য কত হবে x/10, x/10। একটা ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে x/10, একটা ঘড়ি বিক্রি করে লাভ হয়েছে x/20। অর্থাৎ এখানে যে পার্সেন্টেজ সেটা কত x/20/x/10 পাশে ইন্টু দিয়ে 100। ঠিক আছে, তাহলে 10টা ওপরে উঠে যাবে, এক্স এক্স কেটে যাবে, 10/20 ইন্টু 100, 10/20 ইন্টু 100, 20 5 এ 100, 5 10 এ 50, অর্থাৎ লাভ কত হয়েছে 50%। অপশন বি হবে এখানে কারেক্ট 50%। নেক্সট কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 78 কি রয়েছে, কোনো দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:9, বিক্রয় মূল্য 270 টাকা হলে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য সিপি ইস টু বিক্রয় মূল্য এসপি দেওয়া রয়েছে 5:9। এবার বিক্রয় মূল্যের মান দিয়ে দেওয়া আছে 270, কিন্তু এখান থেকে দেখলে অনুপাত থেকে আমরা বিক্রয় মূল্য কত পাচ্ছি 9, কিন্তু 9 না, বিক্রয় মূল্য বলা আছে 270, অর্থাৎ 9কে লেখা হয়েছে 270, মানে 9-এর সাথে কত গুণ করা হয়েছে 30, তবে গিয়ে 270 আসে। তাহলে যে ক্রয় মূল্য রয়েছে যেটা হচ্ছে 5, তার সাথেও আমরা 30 গুণ করে দেব, তার মানে আনসার কত হবে 150, অর্থাৎ ক্রয় মূল্য কত এখানে 150 টাকা। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার 150। নেক্সট কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 79 কি রয়েছে, দুটি গোলকের আয়তনের অনুপাত 125:64, তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। যখনই তোমাকে আয়তনের অনুপাত দেওয়া রয়েছে, মানে কি দেওয়া আছে v1:v2, কত দেওয়া আছে 125:64, তাই এটা 125 কার কিউব, 125 হচ্ছে 5-এর কিউব আর 64 হচ্ছে 4-এর কিউব। তাহলে এখান থেকে আমি ব্যাসার্ধের যে অনুপাত, গোলক দুটোর যে ব্যাসার্ধের অনুপাত r1:r2 যদি হয়, সেটা আমি পাবো 5:4। এবার বের করতে বলেছে ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত বের করতে বললে r1 আর r2 যে অনুপাতটা বেরিয়েছে সেটাকে সিম্পলি স্কোয়ার করে দেবে, 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, অর্থাৎ 25:16 হবে এখানে কারেক্ট আনসার। কোথায় রয়েছে দেখো অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 80 কি আছে, দুটি সংখ্যার অনুপাত 5:3 এবং গসাগু 15, তাহলে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি কি কি। যখন তোমাদের সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং গসাগু প্রোভাইড করা থাকবে, তখন যদি সংখ্যা দুটো বের করতে হয়, সিম্পলি তুমি অনুপাতের সংখ্যা দুটোকে লিখবে এবং যে গসাগুটা দেওয়া রয়েছে সেইটা দিয়ে সংখ্যা দুটোকে গুণ করে দেবে, সেইটা দিয়ে সংখ্যা দুটোকে গুণ করে দিলেই তোমার সংখ্যা দুটোর মান বেরিয়ে যাবে। এই গুণটা করে দিলেই সংখ্যা দুটোর মান এখানে আমরা পেয়ে যাব
5×15 কত বেরোচ্ছে 75, আর 3×15 বেরোচ্ছে 45। অর্থাৎ সংখ্যা দুটো হচ্ছে 75 আর 45। কোথায় রয়েছে দেখো 75 45 অপশন ডিতে রয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 81 কি রয়েছে, বার্ষিক 10% হারে 700 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? 10% হারে 2 বছরের জন্য চেয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ মানে সিআই আর সরল সুদ মানে এসআই। যখন 2 বছরের জন্য এদের পার্থক্য চাওয়া হবে তখন সূত্র ইজিক্যাল টু কী হয়, ডিফারেন্স ডি ইজিক্যাল টু হয় পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। তোমাকে পার্থক্য মানে ডি এর মানই চাওয়া হয়েছে। পি এর মান কত দেওয়া আছে 700, 700 বসিয়ে দাও। আর বাই 100 এর হোল স্কোয়ার, আর এর মান কত পার্সেন্টেজ 10, মানে 10/100, তার স্কোয়ার মানে কতবার লিখবো আমরা 10/100, আরও একবার লিখে দেবো এখানে। কাটাকুটি করো, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, এখানেও এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, মানে পড়ে থাকছে কি শুধু 7। তাহলে 10% হারে 700 টাকার 2 বছরের যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত হবে 7 টাকা। অপশন ডি হবে কারেক্ট আনসার, 7 টাকা। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 82 কি রয়েছে, 3 সেমি 4 সেমি ও 5 সেমি কি আছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক গলিয়ে বড় গোলক তৈরি করা হলে তার ব্যাসার্ধ কত হবে? 3টে ছোট ছোট গোলক এখানে দেওয়া রয়েছে যাদের ব্যাসার্ধের মান হচ্ছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি। এখানে কি করব আমরা, আয়তনটাকে সমান করব। 3টে ছোট গোলকের আয়তনের যোগফল মানে 4/3 পাই, প্রথমে হবে 3 কিউব, তারপরে আবার 4/3 পাই হবে 4 কিউব, আর হবে কি 4/3 পাই সাথে হবে 5 কিউব। সেটা সমান কত পাবো আমরা, বড় যে গোলক তার আয়তন মানে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, প্রথমে এই দিক থেকে আমরা 4/3 পাইকে কমন নিয়ে নিই, তাহলে ভেতরে পাবো 3 কিউব যোগ 4 কিউব যোগ 5 কিউব, এবং এদিকে আমরা পাবো 4/3 পাই বড় হাতের আর কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে যাবে, 3 কিউব পাবো আমরা 27, 4 কিউব পাবো 64, 5 কিউব পাবো 125, সেটা সমান হচ্ছে আর কিউব। এই তিনটেকে যোগ করলে আমরা কত পাচ্ছি 216। 216 সমান বেরোচ্ছে ক্যাপিটাল আর কিউব। তাহলে 216 সমান যদি আর কিউব হয়, 216 কার কিউব 6 কিউব, 6 কিউব সমান আর কিউব। তাহলে এখানে আর এর মান কত বেরোবে, আর এর মান বেরোবে 6 সেমি। অর্থাৎ এখানে আনসার কী হবে, আনসার হবে 6 সেমি। কোথায় রয়েছে অপশন বিতে, তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 83 কি রয়েছে, কোনো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 726 ঘন সেমি, তার আয়তন কত? সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 726, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 6 ইন্টু বাহু স্কোয়ার বা 6 ইন্টু এ স্কোয়ার আমি লিখলাম, সমান দেওয়া রয়েছে 726। কাটাকুটি করো 6 দিয়ে, 6 একে 6, 6 দুগুণে 12, 6 একে 6, অর্থাৎ এ স্কোয়ারের মান বেরোচ্ছে 121। এখান থেকে এ মানে ঘনকের যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বেরোবে, √121 মানে 11। ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি। তাহলে চেয়েছে কি ঘনকের আয়তন, ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউব, এর মান পেলাম আমরা 11, তাহলে আয়তন কত হবে 11 কিউব। 11 কিউব মানে কি, 11 কিউব মানে 11 গুণ 11 গুণ 11, 3টে 11 গুণ করলে কত পাওয়া যায় 1331, মানে আনসার কি হবে 1331 ঘন সেমি। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 84 কি রয়েছে, tan থিটা প্লাস কট থিটা সমান 5 হলে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এর মান কত হবে? tan থিটা প্লাস কট থিটা দেওয়া রয়েছে 5, tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা বের করতে হবে। এখান থেকে আমরা সূত্র বসিয়ে দিই ডাইরেক্ট, tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা বসতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 tan থিটা কট থিটা, 2 tan থিটা কট থিটা। tan থিটা কট থিটা কেটে যাবে, কারণ tan থিটা মানে কি হয় 1/cot থিটা। tan থিটা আর কট থিটাকে গুণ করলে আমরা 1 পাই, তাহলে এখানে কেটে গেল, এটা পড়ে থাকলো কি tan থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার মাইনাস 2, tan থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 পড়ে থাকলো। তো tan থিটা প্লাস কট থিটার মান এখানে দেওয়া রয়েছে কত 5, অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস 2 মানে 25 মাইনাস 2, আনসার কত হবে 23। তাহলে আনসার কত বেরোলো 23। কোথায় রয়েছে অপশনে, অপশন এতে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার 23। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 85 নম্বর কোয়েশ্চেন, এটা অঙ্কের লাস্ট কোয়েশ্চেন। একই উচ্চতা বিশিষ্ট এবং R1 সেমি ও R2 সেমি ব্যাসার্ধের দুটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু গলিয়ে একই উচ্চতার লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, নতুন শঙ্কুটির ব্যাসার্ধ কত হবে?
দুটো শঙ্কু রয়েছে, যেখানে একটা হচ্ছে R1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, আরটা হচ্ছে R2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, আর তাদের দুটো শঙ্কুরই কী বলেছে, উচ্চতা সমান। এই দুটোকে গলিয়ে একটা বড় শঙ্কু তৈরি করা হয়েছে, সেটারও উচ্চতা একই। তাহলে তার সেই যে নতুন শঙ্কুটা তৈরি করা হলো, তার ব্যাসার্ধ এখানে বের করতে হবে। দেখো প্রত্যেকটার উচ্চতা আমি ধরে নিলাম h, এরও উচ্চতা h, এরও উচ্চতা h, আর নতুন যেটা বানানো হয়েছে সেটাও হচ্ছে h সেমি, ঠিক আছে। আর নতুন শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধ সেটা আমি ধরে নিলাম r সেমি, নতুন শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম r সেমি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আয়তন সমান করব। এই প্রথমটার আয়তন আর দ্বিতীয়টার আয়তন সমান হবে বড়টা মানে নতুনটার আয়তন। প্রথমটার আয়তন কত বেরোবে, শঙ্কুর আয়তন কি হয়, 1/3 পাই r স্কোয়ার মানে r1 স্কোয়ার h, কারণ rটা এখানে r1 দেওয়া রয়েছে আর উচ্চতা আমি h ধরেছি, প্লাস আরেকটা কি, আরেকটা হবে 1/3 পাই, এটা হবে r2 স্কোয়ার আর পাশে h। তার সাথে আমরা কি পাবো, তার সাথে পাবো 1/3 পাই, নতুন যেটা পেলাম সেটা r স্কোয়ার ইন্টু h, ঠিক আছে। এদিক থেকে 1/3 পাইকে কমন নিয়ে নাও, 1/3 পাইকে যদি তুমি কমন নাও তাহলে তুমি পাবে এখানে 1/3 পাই, এর সাথে এইচটাকেও কমন নিয়ে নাও, তাহলে পাবে r1 স্কোয়ার যোগ r2 এর স্কোয়ার সমান হচ্ছে সমান এদিকে কি পাবে, সমান এদিকে পাবে 1/3 পাই r স্কোয়ার h। তাহলে 1/3 পাই 1/3 পাই কেটে গেল, h কেটে গেল, পড়ে থাকলো কি, পড়ে থাকলো r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার, r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার সমান পড়ে থাকলো r স্কোয়ার। এবার আমাকে বের করতে হবে r এর মান, তাহলে r সমান কি পাবো আমি, √r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার, অর্থাৎ অপশন কোনটা হচ্ছে, দেখো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, √r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার এত সেমি। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, জিকের কোশ্চেন। জেনারেল নলেজে কটা কোশ্চেন থাকবে, 10টা, 86 থেকে 95 পর্যন্ত রয়েছে জেনারেল নলেজের কোশ্চেন। কি রয়েছে, ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হলো, অপশানস আছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ আর অরুণাচল প্রদেশ। ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা, সেটা হচ্ছে রাজস্থান, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। আর যদি বলা হয় ক্ষেত্রফলের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য, ক্ষেত্রফলের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 87, কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্গত নয়, অপশানস রয়েছে চীন, রাশিয়া, সোমালিয়া, কাজাকিস্তান। এগুলোর মধ্যে এশিয়া মহাদেশের অন্তর্গত নয় কোনটা, সেটা হচ্ছে সোমালিয়া। সোমালিয়া কোন মহাদেশের অন্তর্গত, সোমালিয়া রয়েছে আফ্রিকা মহাদেশে, সোমালিয়া রয়েছে আফ্রিকা মহাদেশে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোয়েশ্চেন নাম্বার 88, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার মূল কারণ ছিল, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার মূল কারণ কি ছিল, চৌরি চৌরার ঘটনা। চৌরি চৌরার ঘটনা যেটা ঘটেছিল উত্তরপ্রদেশে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বা ফলস্বরূপ গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 89, কি রয়েছে কোয়েশ্চেন নাম্বার 89, কোন দেশটি সার্কের অন্তর্গত নয়, অপশনস কি আছে, ভুটান, মায়ানমার, ভারত আর মালদ্বীপ। এগুলোর মধ্যে সার্কের অন্তর্গত নয় কোনটা, সেটা হচ্ছে মায়ানমার, মায়ানমার সার্কের অন্তর্গত নয়। সার্কের অন্তর্গত কোনগুলো, মালদ্বীপ, সার্কের অন্তর্গত হচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, আর কি আছে, তিনটে হলো। নেক্সট রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, আর রয়েছে কি বাংলাদেশ, নেপাল, ভুটান আর বাংলাদেশ। এই কটা হচ্ছে সার্কের অন্তর্গত কান্ট্রি, ঠিক আছে। মানে মোট রয়েছে সার্কে কটা কান্ট্রি, 8টা কান্ট্রি। কি বললাম, নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং রয়েছে পাকিস্তান আর আফগানিস্তান, এই 8টা কান্ট্রি। তাহলে সার্কের অন্তর্গত নয় কোনটা, মায়ানমার। আর সার্কের যে হেডকোয়ার্টার, সার্কের হেডকোয়ার্টার কোথায় আছে, নেপালের কাঠমান্ডুতে সার্কের হেডকোয়ার্টার রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 90, কোনটি লোহার আকরিক, অপশনস কি আছে, সিনাবার, হিমাটাইট, বক্সাইট আর ডলোমাইট। লোহার আকরিক কোনটা, লোহার আকরিক হচ্ছে হিমাটাইট, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, হিমাটাইট। বাকি কি আছে এখানে, সিনাবার কিসের আকরিক, সিনাবার হচ্ছে মার্কারি বা পারদের আকরিক, মার্কারিয়ের আকরিক। হিমাটাইট লোহার আকরিক, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, আর ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 91, কি রয়েছে, কাবেরী নদীর জলবন্টনের সমস্যা যে দুটি রাজ্যের মধ্যে রয়েছে। তো কাবেরী ওয়াটার ডিসপিউট বা কাবেরী নদীর যে জলবন্টনের ডিসপিউট বা বিতর্ক, সেটা কোন দুটো রাজ্যের মধ্যে রয়েছে, এটা হচ্ছে কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে রয়েছে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, কর্ণাটক ও তামিলনাড়ু। ওকে, তাহলে আনসার কি হলো এখানে, অপশান সি, কাবেরী নদীর জলবন্টনের সমস্যা রয়েছে কর্ণাটক আর তামিলনাড়ু রাজ্যের মধ্যে।
নেক্সট কোশ্চেন দেখবো আমরা কোয়েশ্চেন নাম্বার 92। কোয়েশ্চেন নাম্বার 92 দেখো কি রয়েছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? অপশনস রয়েছে শনি, বৃহস্পতি, মঙ্গল আর ইউরেনাস। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা? সেটা হচ্ছে বৃহস্পতি। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বৃহস্পতি বা জুপিটার হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ। আর যদি বলা হয় সৌরজগতের ক্ষুদ্রতম বা স্মলেস্ট প্ল্যানেট, স্মলেস্ট ক্ষুদ্রতম কে? বুধ। বুধ বা মার্কারি হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। পরবর্তী কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 93 কি আছে, ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় কোন দিনটিতে? 6 এপ্রিল, 29 আগস্ট, 11 জুলাই নাকি 16 অক্টোবর? জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? সেটা হচ্ছে 29 আগস্ট। কবে পালিত হয়? 29 আগস্ট পালিত হয়। আর এই যে জাতীয় ক্রীড়া দিবস সেটা কেন পালিত হয়? 29 আগস্ট যে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস, সেটা পালিত হচ্ছে মেজর ধ্যানচাঁদ, যাকে বলা হয় কি হকির জাদুঘর, এই মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষেই কিন্তু এই 29 আগস্টটা জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত। পরবর্তী কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 94। মহাত্মা গান্ধীর সমাধিস্থল হলো, অপশন কি রয়েছে, শান্তিবন, রাজঘাট, শক্তিস্থল আর চৈত্যভূমি। মহাত্মা গান্ধীর সমাধিস্থল কি? মহাত্মা গান্ধীর সমাধিস্থল হচ্ছে রাজঘাট। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, রাজঘাট। বাকি এখানে কি রয়েছে দেখো, শান্তিবন। শান্তিবনটা কার? শান্তিবন হচ্ছে জওহরলাল নেহেরুর সমাধিস্থল, ঠিক আছে, জওহরলাল নেহেরু। আর রয়েছে শক্তিস্থল। শক্তিস্থল কার সমাধিস্থল? এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল, ইন্দিরা গান্ধী। আর চৈত্যভূমি, চৈত্যভূমি কার? ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল হচ্ছে চৈত্যভূমি। পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে জিকের লাস্ট কোশ্চেন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাবলাঙ্কার, গণেশ বাসুদেব মাবলাঙ্কার। অপশন এখানে কোনটা কারেক্ট হবে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কিসের কোশ্চেন থাকবে, লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন। মোট 5টা থাকবে লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন। প্রথমে দেখো কি রয়েছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার অফ দ্য নাম্বার সিরিজ গিভেন। একটা নাম্বার সিরিজ দেওয়া রয়েছে, তোমাকে এখানে মিসিং নাম্বারটা বলতে হবে। কি রয়েছে নাম্বার সিরিজটা দেখো, 1, 4, 27 আর 256। আর এখানে কি কি রয়েছে? অপশানে 625, 3125, 1525 আর 3025। নাম্বার সিরিজটা কীভাবে রয়েছে, প্রথমে 1, তারপরে 4, তারপরে রয়েছে 27, নেক্সট রয়েছে 256। কি করে বের করবো আমরা? 1কে আমরা 1 টু দি পাওয়ার 1 লিখলাম, তাহলে 1 বেরোলো। 4কে লিখলাম 2 এর স্কোয়ার, তার মানে 4 বেরোলো। 27 মানে 3 এর কিউব, তাহলে বেরোলো কত? 27। 256 মানে কি? 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 256, ঠিক আছে। তাহলে এখানে কি এর 1, 2, 3, 4, নেক্সট কি আসবে? নেক্সট আসবে 5, আর 5 টু দি পাওয়ার কি লিখতে হবে? 5। আর 5 টু দি পাওয়ার 5 মানে কি 5 বার তোমাকে 5টা গুণ করতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার 5 এর মান কত হয়? 3125। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? অপশনে বি 3125 হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 97। দ্য ওয়ে ইলেকট্রিসিটি ইজ রিলেটেড টু ফ্যান, কার ইজ রিলেটেড টু হোয়াট? ইলেকট্রিসিটির দ্বারা কি চলছে? ফ্যান, বা ফ্যান চলার জন্য প্রয়োজন হচ্ছে ইলেকট্রিসিটি বা কারেন্ট। তাহলে এখানে কার চলার জন্য কি প্রয়োজন? কার চলবে কিসের সাহায্যে? কার চলবে পেট্রোলের সাহায্যে। অপশন কি হবে কারেক্ট এখানে? অপশন বি হবে কারেক্ট, পেট্রোল। অনেকের মনে হতে পারে ইঞ্জিন, কিন্তু ইঞ্জিনের সাহায্যে চলছে না, ইঞ্জিনের মধ্যেও কি প্রয়োজন? পেট্রোল প্রয়োজন, সেই জন্য এখানে আনসার হচ্ছে অপশন বি, পেট্রোল। পরবর্তী কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 98। একটা ব্লাড রিলেশনের কোয়েশ্চেন রয়েছে, কি রয়েছে? ইয়োর ফাদার্স, অনলি ব্রাদার্স, ওয়াইফস, অনলি ডটার্স, প্যাটার্নাল আঙ্কেল। তাহলে আমরা অল্প অল্প করে দেখি এখানে কি হচ্ছে। দেখো, ইয়োর ফাদার্স মানে তোমার বাবা, তার অনলি ব্রাদার বাবার ভাই মানে হলেন কে? কাকা। তার ওয়াইফ মানে কাকিমা হবে। তার একমাত্র কন্যা মানে কাকিমার মেয়ে। তার প্যাটার্নাল আঙ্কেল, তার কে? প্যাটার্নাল আঙ্কেল। তার প্যাটার্নাল আঙ্কেল কে হবে? তার প্যাটার্নাল আঙ্কেল বলতে আবার বাবাকেই বোঝাচ্ছে। ইজ মাই মাদার্স, আমার মাদারের সাথে কি হবে? সম্পর্কিত, তিনি হলেন মাদারের হাজবেন্ড। তাহলে এখানে হাজবেন্ড, অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 99-এ কি রয়েছে? 4 ওয়ার্ডস আর গিভেন বিলো অফ হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। 4টে ওয়ার্ড দেওয়া রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে বাকি 3টের থেকে আলাদা। সিলেক্ট দ্য অড ওয়ান, তো আলাদা কোনটা সেটাকে সিলেক্ট করতে হবে। কি কি রয়েছে অপশানে? অপশানে রয়েছে সিমেন্ট, গ্লু, পেস্ট আর অয়েল। আলাদা কোনটা? এখানে আলাদা হচ্ছে অয়েল। অপশান ডি হচ্ছে এখানে আলাদা অয়েল। বাকিগুলো দেখো সিমেন্ট, গ্লু, পেস্ট, এগুলো সব কি দুটো জিনিসকে অ্যাটাচ করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে, টু অ্যাটাচ টু ডিফারেন্ট থিংস। সেটা হচ্ছে সিমেন্ট দিয়ে যেমন ব্রিককে অ্যাটাচ করা যায়, গ্লু দিয়ে দুটো জিনিসকে অ্যাটাচ করা যায়, আর পেস্ট দিয়েও হচ্ছে দুটো জিনিসকে পেস্ট করা যায় বা অ্যাটাচ করা যায়, কিন্তু অয়েল দিয়ে তো করা যায় না, তাই এখানে কারেক্ট আনসার হচ্ছে অয়েল।
নেক্সট দেখো লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর আর মক টেস্টেরও লাস্ট কোশ্চেন একটা কি রয়েছে দেখো, কেয়ারলেসনেস ইজ টু অ্যাক্সিডেন্ট ডবল ইজ টু ড্রট ইজ টু কী হবে? কেয়ারলেসনেস যদি থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হয়, আর ড্রট মানে কি? ড্রট মানে হচ্ছে খরা। খরা থাকলে কি হবে? অপশানস কী কী আছে দেখো, ফেমাইন মানে দুর্ভিক্ষ, ফ্লাড বন্যা, রেনফল বৃষ্টিপাত, নাকি উইন্ড মানে বাতাস। তো এখানে ড্রটের জন্য কি হয়ে যাবে? এখানে ড্রটের জন্য কি হবে? ড্রটের জন্য হবে ফেমাইন দুর্ভিক্ষ। খরা হলে কি দেখা দেবে? খরা হলে দুর্ভিক্ষ দেখা দেবে। তো এখানে অপশন এ ফেমাইন হচ্ছে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের ভিডিওর টোটাল 100 কোশ্চেন অর্থাৎ ফুল মক টেস্ট। আই হোপ এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তোমরা কে কত পেলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওকে অবশ্যই লাইক করবে যদি তোমাদের ভালো লেগে থাকে। আর কিছুদিন মাত্র সময় রয়েছে, এই কটা দিন তোমরা ভালো করে পড়ো যাতে প্রিপারেশনে তোমাদের কোনো রকমের খামতি না থেকে যায়। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন কোনো মক টেস্ট বা নতুন কিছু কোয়েশ্চেনের সাথে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, প্রিপারেশন নিতে থাকো। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।